জি স্যার। জি স্যার। Okay. আজকে থেকে আমরা ম্যানুয়ালে ইন করব, রাইট? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল? কি কোশ্চেন ছিল? স্যার আমাদের কি মানে গতবারের আর এইবারের কিছু রুলস অনেক কিছু কি পরিবর্তন হয়েছে? আপনার কথা বুঝি নাই। মানে স্যার ব্যাকলগ কি অনেক কিছু পরিবর্তন হয়েছে কি? অন্যরা কি ওনার কথা বুঝেছেন কি বলতে চাইনি? স্যার আমি আসলে আপনার গতবার ইউটিউবের যে একটা ক্লাস ট্যাক্সের করেছি জন্য তো। যে রুলস গুলো ছিল ওগুলার কোনো চেঞ্জ আসছে কিনা এটা জানতে চাচ্ছি। এখন সেটা তো জানতে হবে কখন চেঞ্জটা আসে, সেটা জানি কিনা। স্যার স্যার আমি না আসলে আপনার একটা ইউটিউবে ক্লাস ছিল আর হচ্ছে আপনি যে রিসেন্টলি পড়িয়েছেন এখন অনলাইনে দুইটা পিডিএফ একটা জিনিস আমি একটু কনফিউজ হয়ে গেছি কারণ দুই জায়গায় দুই রকম দেখাচ্ছে। ওখানে দেখাচ্ছে আপনি এবার যে করিয়েছেন এখানে 30 লাখ টার্নওভার কিন্তু ওখানে 50 লাখ আর 3 কোটি দেওয়া ইউটিউবের ভিডিওটাতে। কোন ডেটের ভিডিও দেখছেন সেটা তো আর আমি জানি না। প্রত্যেক বছর জুলাইতে গিয়ে চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? জুলাই থেকে। স্যার জুলাই ওই যে থেকে। টার্নওভারটা 30 লাখ আর 50 লাখ ওইখানে 50 লাখ আর 3 কোটি আপনাকে দেওয়া পিডিএফ আপনাকে টাতে। আপনাকে রানিং ক্লাসে কি পড়িয়েছি? গত ক্লাসে কি পড়িয়েছি? স্যার রানিং ক্লাসে তো 30 লাখই পড়িয়েছিলেন। যা পড়াইছি তাই ঠিক। আপনি পিছনে কবে ভিডিও দেখছেন সেটা নিয়ে কোশ্চেন করলে কাজ হবে ম্যাডাম? জি স্যার মানে হচ্ছে চেঞ্জ হয় আপনাকে তো এখন স্যার। আমি ক্লাস নিচ্ছি, আপনি এখনকার যেটা ক্লাস নিচ্ছি সেটা নিয়ে কথা বলেন। আপনি কোথাকার কবে ভিডিও দেখছেন সেটা নিয়ে কোশ্চেন করলে কি আমরা আগাইতে পারবো? আপনাকে যেটা জি স্যার পড়ানো হচ্ছে বুঝতে পারছি। সেটা ফলো করেন, এর বাইরে কোথায় কি দেখছেন সেটা দরকার নাই। ওকে ম্যাডাম, জি ধন্যবাদ। আমরা আজকে এই যে আপনাদের ম্যানুয়ালটা চ্যাপ্টার 23, এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনাদের ম্যানুয়ালে এই জায়গাগুলো টপিকে কি লেখা আছে? 23 না 25 লেখা আছে? কি লেখা আছে? ম্যানুয়ালটা খোলেন, 23। ম্যানুয়ালটা খোলেন, আপনাদের হার্ড কপি যেটা আছে ওখানে কি লেখা আছে? আমি যেটা হাইলাইট করছি ওখানে আপনাদের ম্যানুয়ালে কি লেখা আছে এই জায়গাটা? ম্যানুয়াল স্যার কারো না, 27 লেখা। 27 লেখা আছে। যে ম্যাডাম রে বললো যে 23, বলি যেটা কথাটা স্যার শুনে আমাদের না ম্যানুয়ালে তো 23 লেখা। হ্যাঁ, আপনাদের কাছে যে হার্ড কপি ম্যানুয়াল বই আছে সেখানে কত লেখা? 27 দাও স্যার 27 27। তাহলে এক একজনে এক এক রকম বলছেন কেন? কেউ বলছেন 23 লেখা, ম্যানুয়াল তো 23 লেখা থাকার কথা না। ম্যানুয়ালে এই জায়গাটা 23 জায়গায় 27 বা 20, মানে এই নাম্বারটা ভুল আছে। এটা 23 হবে, এগুলো কি হবে? 23 হবে, সেটাই বলতে যাচ্ছি। 23। আপনাদের ম্যানুয়াল দেখে দেখে এক একজন এক এক রকম বলতেছেন। হলো, তো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম? বিগত ক্লাসগুলোতে আমরা ম্যানুয়ালের মধ্যে যাইনি। আমরা কি করেছিলাম? ভ্যাটের বেসিক জিনিসগুলো আমরা গত দুইটা ডেতে 4টা ক্লাসে মেজর এরিয়াগুলো আমরা বেসিক আলোচনা করেছি। আজকে যখন আমরা ম্যানুয়ালে যাব দেখবেন যে আমাদের ম্যানুয়ালে কতটুকু পড়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখেন তো এই যে স্ক্রিনে যেটা আছে এটা কি আমরা করেছি স্যার গত ক্লাসে? স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম, তারপর বাংলাদেশের যে সিস্টেম চলে সেটা, কিভাবে এটা ফাইনাল কনজিউমার পর্যন্ত যায়, করানো হচ্ছে কিনা? রেসপন্স করেন। জি স্যার। তারপর এই যে প্রথম ক্লাসে যতগুলো আমাদের ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে পড়ানো হয়েছে না? জি স্যার। জি স্যার।
এগুলো সবগুলো পড়ানো sir. শেষ। ম্যানুয়াল ধরে না গিয়েও আমাদের পড়া শেষ হয়ে গেছে নাকি? Yes, sir. ওকে, হচ্ছে ডেফিনেশন। ভ্যাট রেজিস্ট্রেশন, টার্নওভার এন্ড স্পেন্ড পড়ানো হয়েছে? Yes, sir. গত ক্লাসে পড়াচ্ছি। জি স্যার, পড়ানো হয়েছে এগুলা। যে কার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, কার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না, কার এনলিস্টমেন্ট লাগবে, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন পড়ানো হয়েছে। ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কাদের ক্ষেত্রে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, এই এই 5টা ক্ষেত্রে জি স্যার, পড়ানো আছে এগুলা না? পড়ানো হয়েছে। জি পড়ানো স্যার। হয়েছে। তারপর সেখানে জেনারেল অর্ডার 17 এর কথা বলা হয়েছে, যেখানে টার্নওভার যাই থাকুক না কেন সেগুলা কি হবে, এই যে দেখেন সেই জেনারেল অর্ডার 7 এর মধ্যে এখানে 3টা ভাগ আছে, 2টা টেবিল আছে। এই প্রথম যে টেবিলটা আছে ম্যানুফ্যাকচার কিছু গুডস এর কথা বলা আছে, যারা ম্যানুফ্যাকচারার হিসেবে এইসব গুডস গুলো, এই যে এখানে দেখেন এই গুডস গুলো যেসব ম্যানুফ্যাকচারার কি করে, টেবিল 1-এ যেসব গুডস ম্যানুফ্যাকচারিং এর কথা বলা আছে, এগুলা যারাই ম্যানুফ্যাকচার করে তাদের টার্নওভার যত টাকাই হোক না কেন, তাহলে কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন দিতে হবে। কি কি দেখেন, যারা চকলেট ম্যানুফ্যাকচার করে, নুডলস ম্যানুফ্যাকচার করে, বিস্কিট ম্যানুফ্যাকচার করে, সোপ মানে সাবান, দেন হচ্ছে আপনার ডিটারজেন্ট, প্লাস্টিক গুডস, লেদার গুডস, উডেন গুডস, এই ধরনের সিরামিক, পোর্সিলিন, ইলেকট্রিক বাল্ব, এগুলো যারা ম্যানুফ্যাকচার করে তাদের ক্ষেত্রে টার্নওভার 1 টাকা হইলেও কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এরপরে এখানে টেবিল 2-তে কিছু সার্ভিস প্রোভাইডারের কথা বলা আছে, কিছু সার্ভিসের কথা বলা আছে। এইসব সার্ভিস গুলোর ক্ষেত্রে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, যেমন কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার, হিউম্যান রিসোর্স সাপ্লাই আর ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, আইটি অ্যানাবল সার্ভিস, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি থাকা লাগবে, ভ্যাট রেজিস্ট্রেশন থাকা লাগবে। তারপরে লাস্টে কি ওখানে বলা আছে যে সুপার শপ বা শপিং মল যারা আছে তাদের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। দেন এই যে এখানে দেখেন যে ট্রেডিং স্টেজে ডিস্ট্রিক্ট শহর অথবা সিটি কর্পোরেশন এরিয়াতে যদি সিমেন্ট, হ্যাঁ, তারপরে পোর্সেলিন, সিরামিক, ডিপি শিট, সিএআই শিট, এমএস প্রোডাক্ট, স্যানিটারি ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিংস, এই ধরনের গুডস যদি কেউ কি করে, রেফ্রিজারেটর, কন্ডিশনার, এগুলো যা আছে এগুলো যারা বিক্রি করবে তারা কোথাকার হইলে, তারা যদি জেলা শহর অথবা সিটি কর্পোরেশন এরিয়া মধ্যে বিজনেস করে, এই ধরনের বিজনেস করে, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। পরীক্ষা যদি আসে সুপার শপের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না লাগবে না, বললো যে একটা সুপার শপ আছে যার টার্নওভার হচ্ছে মনে করেন 30 লাখ, আপনাকে জিজ্ঞেস করলো যে বা 35 লাখ, আপনাকে জিজ্ঞেস করলো এটাতে কি ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে কিনা, আনসার কি হবে? ইয়েস স্যার, লাগবে। লাগবে স্যার। লাগবে। কারণ এখানে জেনারেল অর্ডার 17-এ বলেছে যে এইখানে যাদের নাম আছে এদেরকে কি করতে হবে, অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে, টার্নওভার যত টাকাই হোক না কেন। তারপর আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশনের কথা বলছি, যদি আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস বিক্রি করে একের অধিক প্লেস থেকে, এবং বুকস অফ অ্যাকাউন্ট যদি সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, তাহলে কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়া যাবে, রাইট? এছাড়া আমরা শিখেছিলাম যে টোবাকো বিজনেসের ক্ষেত্রে কি হবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়া যাবে না ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে? ইউনিট রেজিস্ট্রেশন। এই যে Unit ইউনিট registration। রেজিস্ট্রেশন। এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এগুলো বিগত ক্লাসগুলোতে আমরা যা আলোচনা করছি এতে অনেকটুকু কভার করা হয়ে গেছে। তারপরে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন মূসক ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটার জন্য কি ডকুমেন্ট লাগবে, আর অ্যাপ্লিকেশন করতে গেলে এই যদি ডেট দিয়ে দেয় যে, তাহলে সেখান থেকে আমরা কত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করবো সেই প্রসেসটা আমরা শিখেছি, রাইট? তারপর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হচ্ছে 2.3, যদি ভ্যাট রেজিস্ট্রেশন নন রেসিডেন্ট হয় তার জন্য ফর্ম কত, 2.2। 2.2, এবং তাদের ক্ষেত্রে কি করতে হবে, একজন ভ্যাট এজেন্ট নিয়োগ দেওয়া লাগবে, রাইট? আর ভলান্টারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি ভলান্টারি রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে কি করতে হবে, 1 বছরের আগে ইয়া করতে পারবে না। রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, রাইট? জি স্যার।
তারপরে এনলিস্টমেন্টের লিমিটটা, তারপর সেটা হচ্ছে সেটা ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করে টার্নওভার দেওয়া থাকবে, তাহলে সেটা এনলিস্টমেন্টের মধ্যে পড়বে কিনা, পড়লে কত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এই জিনিসগুলো সবগুলো আমরা পড়ানো হয়েছে, রাইট? জি স্যার। আর এই যে আমরা যে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য এখন অ্যাপ্লাই করি, তাহলে তারা কি করবে, অ্যাপ্লিকেশনের ডেট থেকে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, তারা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে অথবা রিজেক্ট করে দিবে, সার্টিফিকেট যদি দিবে কোনো অথবা কোথায় ভুল আছে সেটা অ্যাড্রেস করবে। সেটা অ্যাড্রেস করে একটা রিজেক্ট করবে এবং সেটা রিজনটা উল্লেখ করে দিবে, রাইট? জি স্যার। এগুলো সবগুলো আমাদের পড়ানো হয়েছে। এই যে এখানে একটা জায়গা আসছে যে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আমরা কি না করি, আইনে বলা আছে যে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনাকে আপনার বিজনেস প্রতিষ্ঠানে এমন এক জায়গায় এটা ঝুলাতে হবে যাতে ইজিলি ভিজিবল হয় সবার কাছে, রাইট? তো সেটা যদি আপনি না করেন সেটা তাহলে নন কমপ্লায়েন্স হবে, আর সেটা নন কমপ্লায়েন্স নর্মালি এইসব ধরনের নন কমপ্লায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 10,000 টাকা ফাইন হবে। কত কত ফাইন হবে? 10,000 টাকা। 10,000 টাকা। আর যত ফাইন সম্পর্কে আমরা জানতে চাই, জরিমানা হচ্ছে সেকশন 85 এ। কোথায় আছে? সেকশন 85 এ। এই যে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন, এটা আমরা শিখেছি কি কি কারণে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন অ্যাপ্লাই করা যায়, এবং যদি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় তাহলে অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে কি হবে, কোন কোন কাজগুলো সে করতে পারবে না, তাই না? এগুলো সবগুলো আমাদের আলোচনা হয়েছে। সেই যে সে কি কি করতে পারবে এখানে বলা আছে। হ্যাঁ, এনলিস্টমেন্টের ক্ষেত্রে একই অবস্থা। এখানে হচ্ছে 3 কনজিকিউটিভ, তাহলে টার্নওভার এনলিস্টমেন্টের ক্ষেত্রে পর পর কি 3 কনজিকিউটিভ পিরিয়ডস। তাহলে আমরা ইয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম, ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কত হচ্ছে 2 বছর বছর। পর্যন্ত? 2 বছর। আর টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে পরপর 3 বছর। 3টা পিরিয়ড। পরপর কি টার্নওভার এনলিস্টমেন্টের ক্ষেত্রে পরপর 3 কনজিকিউটিভ ট্যাক্স পিরিয়ড, তার মানে কি 3টা কোয়ার্টার, পরপর 3 কোয়ার্টার যদি আমাদের কি হয় লিমিটের নিচে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, টার্নওভার এনলিস্টমেন্ট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, রাইট? জি স্যার। আর যদি আমাদের ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলাম, রেজিস্ট্রেশন হয়েছে, সেই রেজিস্ট্রেশনের যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেইখানে যদি পরবর্তীতে কোনো তথ্যের পরিবর্তন হয়, তাহলে আমরা মোশক 2.5 এর মাধ্যমে কি করতে হবে, ইনফরমেশন চেঞ্জের জন্য 15 দিনের মধ্যে করতে হবে। এবং এটা এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এই যে এগুলোর ক্ষেত্রে, এইসব চেঞ্জ গুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আর অন্য কোনো ধরনের চেঞ্জ থাকলে সেগুলো হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা ওই 2.1 এই আপডেট করতে। যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে, তাহলে আমরা কি করবো, 2.1 এর মাধ্যমেই করবো। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে না তারা 2.5 এ দিবে, আর ওই 2.1 এ যে আমরা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করছিলাম সেটাকে অ্যামেন্ডমেন্ট করে দিলে সেটাও হয়ে যায়। ওকে, আর কত দিনের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ হলে কত দিনের মধ্যে আপনাকে জানাতে হবে, 15 ডেজ স্যার আগেই জানাতে ম্যানুয়ালে হবে তো যে ইনফরমেশন চেঞ্জেস ইন রেজিস্ট্রেশন, এটা তো মূসক 2.4 দেওয়া, আর আপনার এখানে তো দেওয়া হচ্ছে স্লাইডে 2.5। হ্যাঁ, তাহলে যে ইনফরমেশন চেঞ্জেস ইন রেজিস্ট্রেশন এটার মধ্যে হচ্ছে যে মূসক 2.4 দেওয়া হচ্ছে আমাদের ম্যানুয়ালে, আর এখানে তো হচ্ছে 2.5 দেওয়া স্লাইডে। তাদের ম্যানুয়ালে কি দেওয়া আছে, 2.4। রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন 2.4 কি ও রেজিস্ট্রেশন স্যার, ক্যান্সেলেশন, জি স্যার বুঝতে পারছি। ক্যান্সেলেশন। তাহলে তো আপনাদেরকে পড়ানো হয়েছে ম্যাডাম, হঠাৎ হঠাৎ করে জি কি স্যার। বলেন, আমাদেরকে শুধু বিপদে ফেলানোর জন্য, তাই না? আচ্ছা, 2.5 হচ্ছে ইনফরমেশন চেঞ্জ। ওকে, যদি ম্যানুয়ালে 2.4 থাকে তাহলে ভুল আছে, 2.4 আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে ভুল আছে। এরপর দেখেন আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম না ভ্যাট এর কোন জায়গায় কত পার্সেন্ট রেটের জিনিসপত্র আছে, সবগুলো শিখছিলাম। ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল শিখছিলাম কিনা স্যার? হুম,
প্রথম ক্লাসে সেই জি সব স্যার। জিনিসগুলো জি স্যার। জি সব স্যার। জিনিসগুলো এই দেখেন এগুলো সব এখানে সামারি আকারে অল্প কিছু আপনাদের জন্য দিয়েছে, সব দেয় নাই, অল্প কিছু দিয়েছে। এগুলো আমরা সব শিখছি না, মেডিসিনের জন্য কত জি পার্সেন্ট, স্যার। ব্র্যান্ডের জন্য কত, এগুলো সব শেখানো হয়েছে। এই যে বলছিলাম না যে 1.5% শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এগুলো আর পেপারের ক্ষেত্রে আছে এখানে। জি স্যার। ভ্যাট এজেন্ট অফ নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে নন রেসিডেন্ট যেহেতু সে বাংলাদেশে তার কেউ থাকে না, সেজন্য সে বিজনেস করতে হলে একজন ভ্যাট এজেন্টকে নিয়োগ দিতে হবে, রাইট? এবং ভ্যাট এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 3.3 মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফর এটা হচ্ছে এই গেল নিডেড টু বি মেড টু দা 3.3 মাধ্যমে ম্যানুয়ালি এটা দিয়ে 3.1। 3.1 হচ্ছে গিয়ে ভ্যাট এজেন্টের লাইসেন্স পাওয়ার জন্য। কথা বুঝেন, কথা একটা পড়লে বা শব্দ দেখলে দৌড়ানো শুরু করলে তো চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়াটা কঠিন হয়ে যাবে স্যার। যা পড়বেন দেখবেন এটার মধ্যে দাড়ি কমা সেমিকোলন শব্দগত ডানে বামে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। কি করতে হবে? ভালো করে খেয়াল রাখতে হবে। 3.1 হচ্ছে কি আপনার কি ব্যাড এজেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন, আর ব্যাড এজেন্ট লাইসেন্স আপনাকে প্রোভাইড করবে 3.2 তে, আর 3.3 তে হচ্ছে কি আপনাকে ওই যে নন রেসিডেন্টের ব্যাড এজেন্টের নিয়োগ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন। সব কি এক কথা হলো স্যার? স্যার আমাদের এখানে 3.1 লেখা স্যার, এই জিনিসটা যে কেন অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্ম 3.1 লেখা স্যার। অবশ্যই 3.1। এখানে আপনাদের এখানে যেটা করছে এই যে ভ্যাট এজেন্ট অফ নন রেসিডেন্ট, এখানে আসলে নন রেসিডেন্ট একজন ভ্যাট এজেন্টকে কিভাবে নিয়োগ দিবে সেইটার জায়গাটা তার এখানে বলছে। এখানে তিনটা জিনিস আছে। ওই আপনাদের ম্যানুয়ালে এটাকে ট্যাবলেট বানাইতে গিয়ে পূর্ণাঙ্গ চিত্রটা দেয় নাই, এটা তিনটা আছে 3.1, 3.2, 3.3। কি কি আছে? 3.1 হচ্ছে গিয়ে 3.1 হচ্ছে যেমন আমি একজন ভ্যাট এজেন্ট, আমার একটা ভ্যাট এজেন্ট লাইসেন্স আছে বাংলাদেশে, টোটাল এখন 21 জন ভ্যাট এজেন্ট আছে। কতজন আছে? 21 জন। 21 জন। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, এই ভ্যাট এজেন্ট লাইসেন্সের জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছে। তো এই যে লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করলাম, ফর্ম হচ্ছে 3.1। তারা আমাদেরকে একটা লাইসেন্স দিবে 3.2, আর এই 3.3 হচ্ছে বেসিক্যালি কিসের জন্য? ওই যে নন রেসিডেন্ট প্রতিষ্ঠান তারা যে আমাকে ভ্যাট এজেন্ট হিসেবে নিয়োগ দিবে সেটার ফর্ম। তিনটা জিনিস কি বুঝতে পারছি স্যার? না আপনাদের ম্যানুয়ালে তিনটার জি জায়গায় স্যার। একটা লেখতে গিয়ে এগুলো সব কি করছে, প্যাচ লাগাই বলাই দিচ্ছে, ফেলছি। গোলাই ফেলছে। আর একটা বড় জিনিস হচ্ছে এই যে এখানে যেটা লিখছে এটা পুরো কথাটাও সত্য নাই। এখানে বলছে যে অ্যাপয়েন্টেড অ্যাজ ভ্যাট এজেন্ট, কি অ্যাপয়েন্টেড অ্যাজ ভ্যাট এজেন্ট। তাহলে ভ্যাট এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে অনলাইনে দিতে হবে। তাহলে অনলাইনে দিতে গেলে ভ্যাট এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট তো আর ওই অনলাইনে অ্যাপ্লিকেশন তো এটার ট্রেনিং একাডেমি দিবে না। ওই যারা রিভিউ করছে তারা এটা ঠিকমতো কাজটা করে নাই। এখানে একজন হয়তো বুঝাইতে চাইছে যে ভ্যাট এজেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে 3.1। সবাই কি অবস্থা, কেমন আছেন? যেটা হয়েছে ম্যানুয়ালটা যখন প্রিপারেশন করেছে তখন যিনি এটা রাইট করেছে তিনি চিন্তা করছে যে এটা যেহেতু ভ্যাট এজেন্টের নিয়োগ কার দ্বারা, নন রেসিডেন্ট দ্বারা, নন রেসিডেন্ট দ্বারা ভ্যাট এজেন্টের নিয়োগ হচ্ছে 3.3। উনি এটা ঠিকই লিখছেন। পরের অংশে গিয়ে আবার আয়োজন করছে কি এটা দিয়ে দিয়েছে যে এটা অ্যাপ্লাই করতে হবে কার কাছে, ট্রেনিং একাডেমির কাছে। ট্রেনিং একাডেমির কাছে ভ্যাট এজেন্টকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে লাগে না, এটা দিতে দিবে এনবিআর কে। তাহলে ট্রেনিং একাডেমিকে দিবে কোনটা, 3.1। তাহলে দুইটা জিনিসকে এখানে গোলাই ফেলছে এখানে, কথা বুঝছেন কিনা? তাহলে 3.3 হচ্ছে ভ্যাট এজেন্টের নিয়োগ, যেটা কে দিবে, নন রেসিডেন্ট দিবে। আর 3.1 হচ্ছে
যিনি ভ্যাট এজেন্ট হবেন সে ভ্যাট লাইসেন্স পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন ডিরেক্টর জেনারেল কাস্টমার ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর, সেটা হচ্ছে 3.1। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজগত কি আছে, একটু সমস্যা আছে। আমরা আমাদের ক্লাসগুলোতে, বিগত ক্লাসগুলোতে আমরা কি শিখছিলাম? যিনি সেলার বিক্রি করবে, বায়ারের কাছ থেকে ভ্যাট সহ কালেক্ট করে গভর্নমেন্টকে ভ্যাট দিবে, এটাই তো শিখছিলাম নাকি স্যার? রেসপন্স করেন, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট জায়গা, এখানে রেসপন্স না করলে বুঝতে পারবেন না। সেলার 100 টাকার সাথে 15 টাকা ভ্যাট যোগ করে 115 টাকা বায়ারের কাছ থেকে নিবে, নিয়ে গভর্নমেন্টকে 15 টাকা দিয়ে দিবে, এটাই তো শিখছিলাম নাকি? জি স্যার। জি স্যার। হলো নর্মাল প্রসেস, এটা হলো কি নর্মাল প্রসেস। এখন তাহলে কি গভর্নমেন্টকে ভ্যাটটা কে পেমেন্ট করছে? সেলার করছে। সেলার স্যার। সেলার করছে, কাস্টমার কাছ থেকে কালেক্ট করে, রাইট? পেমেন্টটা করছে সেলার, কিন্তু এই জায়গায় এসে বলছে রিভার্স চার্জ, মানে উল্টা ঘটনা। কি ঘটনা? বলছে যে যিনি সার্ভিস রিসিপিয়েন্ট, যে সার্ভিস রিসিভ করবে, সে কি কাস্টমার না সেলার? এই সেলার স্যার, কাস্টমার রিসিভ করবে কাস্টমার। তাহলে আমরা তো জানি যে ভ্যাটটা পে করবে কে? সেলার। তাহলে এখানে বলতেছে যিনি সার্ভিস রিসিভ করবেন উনি ভ্যাটটা পেমেন্ট করবেন। তাহলে কথাটা আগে আমরা জানতাম যে বিক্রেতা ভ্যাটটা পেমেন্ট করবে, এখন এখানে বলতেছে যে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে, সার্ভিস আমদানি করার ক্ষেত্রে যিনি সার্ভিসটা রিসিভ করছেন তার মানে কাস্টমার ভ্যাটটা দিবে। তাহলে কি কথাটি আগের মতো আছে না উল্টা হয়ে যাচ্ছে? হ্যাঁ, উল্টা হয়ে গেছে স্যার। উল্টা হয়েছে, আসলে উল্টা হয়েছে। তো যার কারণে এটাকে বলছে রিভার্স চার্জ। নরমাল চার্জ না, এটা কি রিভার্স চার্জ, উল্টা চার্জ। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তো এই রিভার্স চার্জটা কেন দিয়েছে? দিয়েছে এই কারণে যে যখন আপনি সার্ভিস ইম্পোর্ট করবেন, দেশের বাইরে থেকে ইম্পোর্ট করবেন, তাহলে সিঙ্গাপুর থেকে যখন ইম্পোর্ট করবেন, সিঙ্গাপুরের যিনি সেলার তার কাছে কি বাংলাদেশের ভ্যাটটা আপনি দিবেন, সে আপনাকে বাংলাদেশে আবার ফেরত দিবে, এরকম? এটা কি সম্ভব? না স্যার। না। সেই জন্য আপনাকে কি করতে হবে, যিনি বায়ার তার কাস্টমার, তার কাজই হচ্ছে সার্ভিস ইম্পোর্ট করার সময় এটার উপর যে ভ্যাটটা আসবে সেই ভ্যাটটা গভর্নমেন্টকে পে করবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা কি, এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে স্যার। এটা শুধুমাত্র সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে, আর অন্য কোনো ক্ষেত্রে না। তাহলে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে নরমাল যে প্রসেস, এখানে তার উল্টাটা, রাইট? সেজন্য এটাকে বলছে রিভার্স চার্জ। তো রিভার্স চার্জের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। কি কি? সার্ভিস রিসিপিয়েন্টকে যেটা করতে হবে, সে ভ্যাট রিটার্নে একবার আউটপুট ভ্যাট দেখাবে, আরেকবার কি দেখাবে? ইনপুট ভ্যাট দেখাবে। এখন বলেন তো সে কি করছে, বিক্রি করতেছে না কিনতেছে? কিনতেছে স্যার। কিনতেছে। তাহলে বিক্রি করলে আমরা কোথায় দেখাই? আউটপুট ভ্যাট। বিক্রি করলে কি দেখাই? আউটপুট ভ্যাট স্যার। আউটপুট ভ্যাট। আর কিনলে ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট। তাহলে সে যেহেতু কিনতেছে, তাহলে সে কি দেখানোর কথা? ইনপুট ভ্যাট স্যার। ইনপুট ভ্যাট। কিন্তু ভ্যাট আইনে বলতেছে না, সে একবার আউটপুট ভ্যাট দেখাবে, আরেকবার কি দেখাবে? ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট দেখাবে। এই যে দেখেন এখানে বলা আছে, একবার আউটপুট দেখাবে, একবার ইনপুট দেখাবে। তাহলে এই সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটনা আছে, রাইট? জি স্যার। ওকে। এখন বলছে যে এই যে যিনি সার্ভিস ইম্পোর্ট করবেন তিনি ভ্যাটটা দিবেন। এখন মনে করেন আমি সার্ভিস ইম্পোর্ট করছি, হ্যাঁ, আমার ভ্যাটের রেজিস্ট্রেশন নাই। আমার কি ভ্যাটের রেজিস্ট্রেশন নাই, তাহলে কি আমি রিটার্নে দেখাতে পারতেছি? না স্যার। নাই। ওকে, তাহলে আমি সার্ভিস ইম্পোর্ট করতেছি, আমার ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে কি আমি ভ্যাটটা কেটে গভর্নমেন্টের ঘরে আমার বিনের এগেইনস্টে জমা দিতে পারতেছি? না স্যার। পারতেছি না। তাহলে এটা ক্ষেত্রে কি করবে? এই যে মনে করেন যে আমি যে আমার সাপ্লায়ারকে পেমেন্ট করব দেশের বাইরে, পেমেন্টটা কি আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি নিজে পেমেন্ট করতে পারি নাকি ব্যাংকিং থ্রুতে পেমেন্ট করতে হবে? ব্যাংকিং প্রসেসে। ব্যাংকিং প্রসেসে। ব্যাংকিং প্রসেসে গেলে তাহলে এটা ব্যাংক পেমেন্ট করবে, রাইট? যেহেতু আমার রেজিস্ট্রেশন নাই,
সেই ক্ষেত্রে এই ভ্যাটটা গভর্নমেন্টের ঘরে কালেক্ট করে জমা দেওয়ার দায়িত্ব কার? ব্যাংকের। ব্যাংকের। ব্যাংক কি করবে? আমার কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করে বলে যে তুমি এটার ভ্যাটটা দাও, দেন তোমার সাপ্লায়ারে পেমেন্ট দিব। তাহলে আমার কাছ থেকে কি করবে? আমার অ্যাকাউন্ট থেকে ভ্যাটটা কেটে নিবে, নিয়ে তারপর গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে, আর ওদিক দিয়ে আমার সাপ্লায়ারকে পেমেন্ট দিবে, রাইট? জি স্যার। আর যদি আমার রেজিস্ট্রেশন থাকে বা এনলিস্টমেন্ট থাকে, তাহলে আমি কি করব? আমি এটার উপর যে ভ্যাটটা হয় সেই ভ্যাটটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিব চালানের মাধ্যমে। জমা দেওয়ার পর সেই কপিটা কাকে প্রোভাইড করব? ব্যাংকে দিব, রাইট? যে এটার উপর ভ্যাটটা দেওয়া আছে, ব্যাংক এই ডকুমেন্টটা চেক করবে এবং ভ্যাটটা যদি দেওয়া থাকে তাহলে আপনার সাপ্লায়ারের পেমেন্টটা করবে। আর যদি আপনি তাকে ব্যাংকে কি ওই ভ্যাটটা যে জমা দিয়েছেন সেটার কোনো ডকুমেন্ট না দিতে পারেন, তাহলে ব্যাংক কি করবে? আপনার কাছ থেকে ভ্যাটটা ভ্যাট কেটে কেটে তারপর নিবে। দিবে। তাহলে তাহলে যদি আমার রেজিস্ট্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম দায়িত্ব আমার, আমি ভ্যাটটা জমা দিব। আর যদি আমি জমা দিতে ব্যর্থ হই তাহলে ব্যাংক কি করবে? কেটে নিবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি আমার রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সরাসরি ব্যাংকই কেটে নিয়ে তারপর আপনার পেমেন্ট দিবে। পেমেন্টটা করবে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে এটা কি আছে? জিরো রেট। আমরা প্রথম ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম যে জিরো রেট। জিরো রেট বলতে কি বুঝি আমরা? জিরো রেট একটা রেটকে বোঝায় যেটার পার্সেন্টেজ হবে জিরো। জিরো রেট হচ্ছে কখন হবে? যখন আমরা কোনো কিছু এক্সপোর্ট করব, রাইট? এক্সপোর্টের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 0%, রাইট? জি স্যার। জি এবং স্যার। সেটা সেকশন 21 থেকে 24 পর্যন্ত আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। বাংলাদেশের যদি এমন কোনো কিছু আমরা সাপ্লাই করি যেইটার ইউজ এবং কনজাম্পশন কি হবে? বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার বাইরে হবে, তাহলে সেটাকে আমরা নর্মালি কি বলি? এক্সপোর্ট বলি, রাইট? এছাড়া যদি এমন কিছু হয় যে ডিমড এক্সপোর্ট, যেগুলা বাংলাদেশের মধ্যে সাপ্লাই হচ্ছে কিন্তু সেটা কনজাম্পশন করে সেটার ফিনিশ গুডটা কোথায় হবে? বাংলাদেশের বাইরে সাপ্লাই হবে, তাহলে সেটাকে ডিমড এক্সপোর্ট বলা হবে, রাইট? তাহলে ডিমড এক্সপোর্ট এবং ডিরেক্ট এক্সপোর্ট এই দুইটার ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 0%। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। হ্যাঁ। এখন বলেন এই যে বাংলাদেশের যে চিটাং পোর্টে বিভিন্ন ওশেন গোয়িং জাহাজ আসে না? বিদেশি জাহাজ আসে না? যেগুলো বাংলাদেশে আসে, অন্য দেশ থেকে যায়, এরকম এক দেশ থেকে আরেক দেশে মালামাল ক্যারি করে। সেই সব জাহাজগুলো যখন বাংলাদেশে আসে, অথবা অথবা যে বাংলাদেশে এয়ারপোর্টে যে এরোপ্লেন গুলো আসে, সেগুলো কি হয়? অন্য দেশ থেকে আসে, বাংলাদেশে থেকে প্যাসেঞ্জার ক্যারি করে আবার বাংলাদেশ থেকে চলে যায়। যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে, বাংলাদেশে আসার পর তারা কি ফুয়েল নেয় না? জি স্যার বললে। ফুয়েল নেয়। তারপর তাদের বিভিন্ন ধরনের যদি মেইনটেনেন্স বা স্পেয়ার পার্টস অথবা কোনো ধরনের খাবার দাবার কিছু লাগে, তারা কি করে? বাংলাদেশে আসলে এখান থেকে নেয়। নিয়ে যায়। তাহলে এই যে তারা আসলো, এই ট্রান্সপোর্টটা, এয়ারপোর্ট, এই যে এরোপ্লেনটা এটা আসলো, যে এই যে নিয়ে গেল, এর কনজাম্পশনটা কি বাংলাদেশের মধ্যে হবে না বাংলাদেশের বাইরে হবে? যেগুলো কিনেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে হবে? এরোপ্লেনটা বাংলাদেশের মধ্যে থাকবে না বাংলাদেশের বাইরে চলে যাবে? বাইরে চলে যাবে স্যার। তাহলে বাংলাদেশের ভিতরে কিভাবে খরচ হইলো? না স্যার, এটা বলি নাই, বললাম যে ওরা তো বাংলাদেশ থেকে নিচ্ছে এগুলো। হ্যাঁ, বাংলাদেশ থেকে কিনেছে কিন্তু সেটার কনজাম্পশন কোথায় হবে? দেশের বাইরে। দেশের বাইরে। তো বাংলাদেশের বাইরে যদি কনজাম্পশন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? আমরা তো বলছি যে বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার ভিতরে যদি কনজাম্পশন হয় সেটা সাপ্লাই ইন বাংলাদেশ, আর যদি ভৌগোলিক এরিয়ার বাইরে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? এক্সপোর্ট বলবো, রাইট? তাহলে এটা যেহেতু এক্সপোর্ট। বাংলাদেশ থেকে কিনে বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশের বাইরে কনজাম্পশন হবে, তাহলে আমরা এই যে এরোপ্লেনের যা যা সাপ্লাই দিলাম সেগুলোকে কি হিসেবে কনসিডার করা হবে? এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। এক্সপোর্ট। তাহলে ইন্টারন্যাশনাল, তাহলে এখান থেকে কি শিখলাম? ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট যেগুলা, সেই ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টে আমরা যা যা সাপ্লাই দিব, গুডস হোক বা সার্ভিস হোক, সেগুলো কি হবে? এক্সপোর্ট হিসেবে কনসিডার হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে
যদি এমন হয় যে কোনো একটা গুডস আপনি ফার্স্ট শিডিউলের মধ্যে লিস্টে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এক্সেম্পটেড গুডস নাকি? জি স্যার। ওকে, সেম জিনিসটা যদি আবার মনে করেন এক্সেম্পটেড গুডস, সেই আইটেমটা যদি আপনি এক্সপোর্ট করেন, তাহলে এটা কি জিরো রেটেড, রাইট? তাহলে এটা একদিকে জিরো রেটেড হচ্ছে, আরেকদিকে এক্সেম্পটেড, তাহলে তার স্ট্যাটাস দুই রকম। এটাকে আপনি এক্সেম্পটেড বলতে পারতেছেন, এটাকে আপনি জিরো রেটেড বলতে পারতেছেন। তাহলে এরকম যদি একই জিনিসের দুইটা স্ট্যাটাস হয়, তাহলে একে আপনি আসলে কি হিসেবে চিহ্নিত করবেন? একে কি আপনি এক্সেম্পটেড বলবেন না জিরো রেট বলবেন? কোনটা বলবেন? আইনে বলছে যে সেটাকে কি হিসেবে কনসিডার করবো? জিরো রেটেড। জিরো রেট। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এটা এক্সাম্পল হলে কি? এক্সাম্পল হলেও তো ভ্যাট জিরো, জিরো হলেও ভ্যাট জিরো, ভ্যাটের টোটাল অ্যামাউন্ট জিরো, তাহলে তো কোনো পরিবর্তন আপনি মেজর চোখে দেখতেছেন না, রাইট? আমরা বলেছিলাম যে এক্সাম্পল যদি হয় সেটার ক্ষেত্রে কমপ্লায়েন্স গুলা একদম শিথিল, অনেক কিছুই করতে হয় না। কিন্তু জিরো রেটের কি হলে কি হবে? এটা বুকস অফ অ্যাকাউন্টস থেকে শুরু করে সব রেকর্ড ঠিকমতো মেনটেন করতে হবে, রাইট? আর Right. এক্সাম্পল হলে কি, এক্সাম্পল হলে কি এটার এগেইনস্টে রিবেট পাওয়া যাবে? ইনপুট রিবেট না। পাওয়া যাবে না। কিন্তু জিরো রেট হলে, জিরো রেট হলে কি রিপিট পাওয়া যাবে। আউটপুট ব্যাট যদি জিরো রেট হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রিবেট পাওয়া যাবে, রাইট? তাহলে এটাকে যদি এক্সাম্পটেড বা জিরো রেট দুইটা যে কোনোটাই আপনি বলতে চান পারেন, সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জিরো রেট বলতে হবে। কারণ জিরো রেট হইলেই এটার বেনিফিটটা বেশি পাওয়া যায়, যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য সুবিধা হয়। কারণ যদি এক্সাম্পটেড হিসেবে কনসিডার করতো, তাহলে এটার এগেইনস্টে রিবেট দিতে পারতো না, রাইট? তাহলে সেক্ষেত্রে এক্সপোর্ট হলে এক্সপোর্টের উপর রিবেট না নিতে পারলে, তাহলে কি এক্সপোর্টকে কি আপনার গভর্নমেন্ট যে প্রায়োরিটি দিতে চায় সেটা কি দেওয়া হলো? বেনিফিট দিতে চায় সেটা কি দেওয়া হলো স্যার? না হলো স্যার। না। সেজন্য পরীক্ষা যদি আসে একটা প্রোডাক্ট যদি এক্সাম্পটেড এবং কি জিরো রেট দুইটাই হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? আনসার কি হবে? জিরো রেট। জিরো রেট। জিরো রেট। আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনি কোনো গুডস বাংলাদেশের বাইরে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে সেটা আবার বাংলাদেশে আনবেন, তাহলে আপনি দেশের বাইরে পাঠিয়েছেন, বাংলাদেশে আবার ফেরত আনবেন, তাহলে কি হলো? আর এটা কি আলটিমেটলি কোনো এক্সপোর্ট হইলো নাকি এটা আবার বাংলাদেশে চলে আসলো? চলে আসলো। চলে আসলো, তাহলে তো এটা রিয়েল এক্সপোর্ট হইলো না, রাইট? এরকম কি Yes, sir. হইতে পারে যে আপনি এমন কি ঘটনা ঘটতে পারে যে কি আপনি যে বাংলাদেশের বাইরে পাঠাবেন আবার এই উদ্দেশ্যে যে বাংলাদেশে পরে ফেরত আনবেন, এরকম কি হইতে পারে বলেন তো এক্সাম্পল? কোনো Idea আছে কিছু কারো? মেইনটেনেন্সের জন্য যদি পাঠাই সেটা আবার যদি রাইট। এটা মনে করেন আপনার একটা কোনো এই ফ্যাক্টরিতে একটা মেশিনারি আছে, এটার একটা অংশ আপনার মেইনটেনেন্স করা দরকার। এটা যার কাছ থেকে জার্মানির মনে করেন সাপ্লায়ার চলেছে, জার্মানির ম্যানুফ্যাকচার জার্মানি, তা থেকে কিনছে। কিন্তু বাংলাদেশে তার আফটার সেল সার্ভিস দেওয়ার মতো বাংলাদেশে কোনো অর্গানাইজেশন নাই। তার এই এশিয়া মহাদেশের মধ্যে হয়তো সিঙ্গাপুরে তার একটা অথরাইজড এজেন্ট আছে যে আপনার এই সার্ভিসটা দিতে পারবে, রাইট? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই সিঙ্গাপুরে এইটা পাঠাইতে হবে, তাই সিঙ্গাপুর থেকে তারা এটা মেইনটেনেন্স করে আপনাকে আবার ফেরত পাঠাবে, রাইট? এটা মেইনটেনেন্সের জন্য যে খরচটা হবে, যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, যেভাবে কন্ডিশন থাকে যে এটা হয়তো সার্ভিসিং চার্জটা নিবে না, কিন্তু এটা যে পার্টস চার্জ লাগবে সেটা নিবে, যেরকম কন্ডিশন থাকে সেভাবে। তাহলে এখানে কি হইলো? আপনি যে মেশিনটা পাঠাচ্ছেন সেটা আবার বাংলাদেশে ফেরত আসছে, তাহলে এটা তো আসলে কোনো রিয়েল এক্সপোর্ট হয় না, রাইট? তাহলে এই যে যখন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ থেকে পাঠাইলেন, তাহলে রিয়েল এক্সপোর্ট হলেন না জিরো রেটের? যেহেতু এটা রিয়েল এক্সপোর্ট না, তাহলে কি জিরো রেট হবে? হবে না। তাহলে এটার ক্ষেত্রে একটা ভ্যাটের ইস্যু আছে, ভ্যাট আসবে। তাহলে ভ্যাটটা কি হবে? ভ্যাটটা হলো বাংলাদেশে যখন পাঠাইলেন আর বাংলাদেশে যখন ফেরত আসলো, এর মাঝখানে যত টাকা ভ্যালু এডিশন হচ্ছে, যত টাকার কি ভ্যালু এডিশন হচ্ছে। কি এডিশন হচ্ছে দেখেন, আপনি যখন এই মেশিনটা পাঠাচ্ছেন, তাহলে তার একটা ভ্যালু আছে, ধরলাম মনে করেন 100 টাকা, হ্যাঁ? আপনি পাঠানোর পরে তাহলে ওইখান থেকে যখন সার্ভিসটা করে নিয়ে আসবেন, তাহলে এটা পাঠানোর জন্য একটা ভাড়া লাগবে না? ফ্রেট লাগবে না? লাগবে কিনা? জি স্যার। গেল। আবার সেখানে এটা মেইনটেনেন্স করার জন্য যদি কোনো চার্জ বা কোনো স্পেয়ার পার্টসের টাকা দিতে হয়, তাহলে সেইটা প্লাস আবার বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভাড়া,
তাহলে যাওয়ার ভাড়া, আসার ভাড়া এবং ওইখানে মেইনটেনেন্সের জন্য কোনো পেমেন্ট হলে সেটা, তাহলে এই তিনটা জিনিস আপনার ভ্যালু এডিশন হয়েছে, রাইট? এই তিনটা খরচ যোগ করে যা হবে এইটুকু আপনার ভ্যালু এডিশন হয়েছে, যতটুকু ভ্যালু এডিশন হয়েছে সেটার উপর আপনাকে ভ্যাট দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এরপর দেখেন বলছে যে ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট বলতে এখানে দেখেন দুইটা প্যারা আছে। ওয়ার্ক অর্ডার অবটেন বাই ইন্টারন্যাশনাল টেন্ডার। ইন্টারন্যাশনাল টেন্ডার বলতে কি বুঝি, কেউ কি বলতে পারবেন? আন্তর্জাতিক দরপত্র। যেমন একটা এক্সাম্পল দেই, এই যে পদ্মা ব্রিজ হয়েছে, এটা কি লোকাল টেন্ডার হয়েছে, লোকাল, নাকি এখানে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরও পার্টিসিপেট করেছে? ইন্টারন্যাশনাল টেন্ডার স্যার। হ্যাঁ, তার মানে যেসব টেন্ডার গুলা ইন্টারন্যাশনাল টেন্ডার হিসেবে ডিক্লেয়ার করে এবং সেখানে বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠান এখানে কি করতে পারে, পার্টিসিপেট করতে পারে, তাহলে সেই ধরনের টেন্ডারকে কি বলে, ইন্টারন্যাশনাল টেন্ডার বলে, রাইট? জি স্যার। জি এই স্যার। যে পদ্মা ব্রিজের কাজটা কে পেয়েছে, একটা চায়না কোম্পানি পেয়েছে, রাইট? জি স্যার। এই চায়না কোম্পানি পেয়েছে। চায়না কোম্পানি এই পদ্মা ব্রিজ করার সময় এইটার যত ম্যাটেরিয়ালস লাগছে এগুলো কি সব চায়না থেকে আনছে? সিমেন্ট, রড টড যা লাগছে চায়না থেকে আনছে, বালু লাগছে চায়না থেকে আনছে? নাই, না স্যার। রাইট? তারপরে এখানে যে বিভিন্ন লোকজন লেবার লাগছে সেগুলা বাংলাদেশ থেকে নিচ্ছে, রাইট? তাহলে এই যে ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেনস্টে যদি আপনি কোনো সাপ্লাই দেন, তাহলে সেই সাপ্লাইটা যদি এলসির মাধ্যমে অথবা একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয় এবং সেটা ফরেন কারেন্সিতে হয়, কিসে হয়, ফরেন কারেন্সি। তাহলে সেটাকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্ট। মনে করেন ডিমড এক্সপোর্ট। আপনি হচ্ছেন বিএসআরএম, আপনি রড সাপ্লাই দিচ্ছেন পদ্মা ব্রিজে, এই যে সাপ্লাই দিচ্ছেন আপনি এলসির মাধ্যমে সাপ্লাই দিচ্ছেন এবং আপনার এটা ডলারে এলসিটা হয়েছিল, তাহলে এটাকে কি হিসেবে কনসিডার করা হবে? এক্সপোর্ট হিসেবে। ডিম এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। এবং এটা এক্সপোর্ট হিসেবে কনসিডার করার জন্য যেটা করতে হবে, আপনাকে ওই এটা রিলেটেড ডকুমেন্ট গুলা ভ্যাট ডিভিশনাল অফিসে কি করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। এরপর দেখেন পারফরমেন্স অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি। included in the work order obtained in international tender by an organization located in outside Bangladesh. Okay, VAT registered person in Bangladesh কি করবে, against এই যে এলসির মাধ্যমে যদি করে, ওই এক কথা এক বারবার বলছে, এলসির মাধ্যমে করে এবং সাপ্লাইটা যদি কি হয় উইদিন বাংলাদেশ হয় এবং এটা ডিভিশনাল অফিসে কি করবে, তাহলে এখানে মূল কথা হলো আপনি ওয়ার্ক অর্ডারে এগেইনস্টে করেন অথবা এলসির মাধ্যমে করেন ইন্টারন্যাশনাল টেন্ডারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার এটা ফরেন কারেন্সিতে হইতে হবে এবং এটা ডকুমেন্টস গুলো কি করতে হবে, কোথায় জমা দিতে হবে, ভ্যাট ডিভিশনাল অফিস। ডিভিশনাল অফিসারের কাছে জমা দিতে হবে। এখন ভ্যাটের এক্সামশন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, মনে আছে কিনা, যে ভ্যাটের এক্সামশন গুলা কোথায় আছে, এটা আমরা ফার্স্ট শিডিউলে জানি, যে ফার্স্ট শিডিউলে যেসব গুডস বা সার্ভিসের নাম লেখা আছে সেগুলো হচ্ছে ভ্যাট এক্সামটেড, এটা শিখছিলাম, রাইট স্যার? জি স্যার। এরপরে শিখছিলাম যে এটা এসআর এর মাধ্যমে এক্সামশন হতে পারে, কিসের মাধ্যমে, এসআরও। এসআরওর মাধ্যমে। এসআর এর মাধ্যমে শিখছিলাম যে এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রত্যেক বছর একটা কমন এসআরও হয়, সেই কমন এসআর এর মধ্যে 5টা টেবিল থাকে, সেই এক্সামশনের লিস্টটা সেখান থেকে পাওয়া যায়। এই যে দেখেন 2025 সালের মেতে কমন এসআরওটা হয়েছে 160 নম্বর এসআরও, এইটার মধ্যে 5টা টেবিল আছে সেগুলা। আরেকটা হলো বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট সেক্টর ওয়াইজ ডিফারেন্ট এসআরও হতে পারে, রাইট? তাহলে
তাহলে এক্সামশন 3 রকম হইতে পারে। কয় রকম? 3 রকম। একটা হচ্ছে ফার্স্ট শিডিউল দ্বারা এক্সামশন, আর একটা হচ্ছে এসআরও। এসআরওর মধ্যে আবার দুই ভাগ হইতে পারে। একটা হচ্ছে প্রত্যেক বছর যেটা কমন একটা এসআরও হয় সেটা, আর একটা হচ্ছে স্পেসিফিক সেক্টর ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা এসআরও হতে পারে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার। এবং আমরা বলেছিলাম যে ফার্স্ট শিডিউলে যদি এক্সামশন হয় তাহলে এটা সকল স্টেজে এক্সামটেড, রাইট? জি স্যার। সকল স্টেজে এক্সামটেড। কিন্তু যদি এটা এসআর এর মাধ্যমে হয় তাহলে কি সকল স্টেজে এক্সামটেড না, এক বা দুইটা পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ এক্সামশন? একটা সর্বোচ্চ দুটো 2টা। সর্বোচ্চ 2টা, কিন্তু সকল স্টেজে না, রাইট? এবং সেখানে জি, স্যার। 5টা টেবিল আছে, আমরা যেটা বলছি টেবিল 1, টেবিল 2, টেবিল, এটা কিসের? এটা একটা মিনিট একটু দেখে নেই। এটা হচ্ছে এক্সামটেড টেবিল 1 ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজ, সার্ভিস স্টেজ। ভালো কথা, এটা একটা এসআরও রেফারেন্স দিছে 19 সালে, সেটা বলছে যে এসআরওর মাধ্যমে আলাদা আলাদা হইতে পারে। এই এসআরওতে কিছু এক্সামশন আছে সেটা আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে এসআরওর মাধ্যমে 2 রকম হইতে পারে, আর এটা হচ্ছে ফার্স্ট শিডিউল। এই টোটাল 3টা জায়গায় এক্সামশন হয়। আর টার্নওভার ট্যাক্সের রেট কত পার্সেন্ট আমরা শিখছিলাম? 4%। আর টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স রিবেট নেওয়া যায়? টার্নওভার ট্যাক্স কি রিবেট নেওয়া যায়? নেওয়া যায় না, রাইট? আর টার্নওভার ট্যাক্সের রিটার্ন কখন সাবমিট করতে হয়? ভ্যাটের রিটার্ন হচ্ছে মান্থলি, মাস শেষ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে, রাইট? আর টার্নওভারের ক্ষেত্রে কি কোয়ার্টার শেষ হওয়ার 30 দিন। 30 দিনের মধ্যে, রাইট? আর এই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রিবেট অ্যালাউড না, এটা আমরা অলরেডি জানি। এখন বলছে যে ম্যানার অফ ভ্যাট কালেকশন। এখন বলেন তো ইম্পোর্ট স্টেজে ভ্যাটটা কিভাবে কালেকশন করে, কে করে? শিখেছিলাম, প্রথম ক্লাসে শিখাইছিলাম, বলেন। ইম্পোর্ট স্টেজ দ্বিতীয় ক্লাসে ম্যাথও করেছিলাম। ইম্পোর্ট স্টেজ মানে কি, ইম্পোর্ট কোথায় হয়? ইম্পোর্ট স্টেজে মালটা আসে কোথায়? পোর্টে আসে, রাইট? কাস্টমস। তো পোর্টে আসলে কাস্টমস কি করে? তাদের যে ডিউটিগুলো কালেক্ট করে ঠিক সেম টাইমে সেম ম্যানারে কি করে? ভ্যাট, ভ্যাটও এসডি এগুলো কালেক্ট করে, রাইট? ভ্যাট, এসডি, এটি এগুলো কালেক্ট করে। আমরা সেখানে শিখেছিলাম কিভাবে ভ্যাট ক্যালকুলেশন হয় ইম্পোর্ট স্টেজে, মনে আছে? আমরা ওই 6টা ডিউটি ক্যালকুলেশনের মধ্যে 3টা বেসিস পড়ছিলাম, মনে আছে? জি স্যার। অ্যাসেসেবল ভ্যালুর উপর, সিডিআরডি, আর হচ্ছে কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রাইট? জি স্যার। এই 3টা সরাসরি হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর উপর, আর অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডিআরডি এবং এসডি যোগ করলে যা হবে তার উপর ভ্যাটের রেট অ্যাপ্লাই করে ভ্যাট হয়। ঠিক সেম জিনিসের উপর রেট অ্যাপ্লাই করে এটি আগাম কর হয়, রাইট? অ্যাডভান্স ট্যাক্স। এগুলো আমরা গত ক্লাসে ম্যাথে করেছিলাম, এবং যেটা করেছিলাম সেই জিনিসটা এখানে আছে। তাহলে এটা কি আমাদের পড়ানো হয়েছে না হয় না এখনো? হয়েছে স্যার। হয়েছে। তাহলে রি ইম্পোর্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম? যতটুকু আমি যেটা এক্সপোর্ট করলাম সেটা আবার দেশে ফেরত আনছে, তাহলে এটা কি রি ইম্পোর্ট? এটা কি রি ইম্পোর্ট, পুনরায় দেশে নিয়ে আসলে এটাকে রি ইম্পোর্ট বলে। রি ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়? রি ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে যতটুকু ভ্যালু এডিশন হবে তার উপর, যেমন কি এক্সপেন্স ইনকাম, যেমন ইন্স্যুরেন্স, ফ্রেট এবং ল্যান্ডিং চার্জ। আর যদি এইটা মেনটেন্স করার জন্য এটার জন্য কোনো ফি দিতে হয় তাহলে সেটা এখানে আসবে। মূল কথা হলো বাংলাদেশ থেকে পাঠানো আর বাংলাদেশে এটা ফেরত আসা পর্যন্ত যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর উপর ভ্যাট হবে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? জি স্যার। আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনি কোনো একটা গুডস ইম্পোর্ট করছেন এই উদ্দেশ্যে যে এই গুডসটা আপনি এক্সপোর্ট করবেন, কি করবেন? এই গুডসটা আপনি এক্সপোর্ট করুন। এক্সপোর্ট করবেন। তাহলে এক্সপোর্ট করার উদ্দেশ্যে যদি ইম্পোর্ট করেন তাহলে ইম্পোর্ট স্টেজে কি হবে? ভ্যাট জিরো হবে। কি হবে? ভ্যাট জিরো হবে। ভ্যাট জিরো হবে। তারপরে অ্যাডভান্স ট্যাক্স আগাম কর আমরা শিখেছিলাম যে এটা 2টা রেট হয়। যারা ম্যানুফ্যাকচারার তাদের ক্ষেত্রে একরকম রেট, আর যারা কি কমার্শিয়াল ইম্পোর্টার তাদের জন্য, ম্যানুফ্যাকচারের জন্য হচ্ছে 2%, আর যারা আদার দেন ম্যানুফ্যাকচারার তাদের জন্য 7.5%, রাইট? এবং এই যে এটিটা দিয়ে আসতেছে, এটা 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে কি করতে হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে হবে।
এখানে যে এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে the following documents are required to be submitted to the customs house station to avail the benefit. তাহলে এই যে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন সেই বেনিফিট পাওয়ার জন্য কি লাগবে? আপনার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যানুফ্যাকচার হিসেবে, ওই যে 2% আওতায় পড়তে গেলে আপনার ম্যানুফ্যাকচার হিসেবে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আপনার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট দিতে হবে, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি থাকা লাগবে। এই জিনিসগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখন যদি এমন হয় যে আপনি যিনি ইম্পোর্ট করছেন তার কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নাই, আনরেজিস্টার্ড পারসন, তাহলে সেক্ষেত্রে কি হবে? এবং সেইটা আলটিমেট কনজিউমার। যেমন মনে করেন আপনার বাসায় কোনো পেশেন্ট আছে যার জন্য একটা সার্জিক্যাল বেড দরকার, বাসায় রেখে তাকে ট্রিটমেন্ট করার জন্য আপনি কি করছেন? অনলাইনে আলিবাবায় অর্ডার করে আপনি এই সার্জিক্যাল বেডটা চায়না থেকে আনছেন। এটা যখন আসছে আপনি কি এটা বিক্রি করার জন্য আনছেন না নিজে ব্যবহার করার জন্য আনছেন? ব্যবহার করার জন্য স্যার। ব্যবহারের জন্য। তাহলে যদি এটা আলটিমেট কনজিউমার হিসেবে আপনি আনেন, তাহলে এটার জন্য ইম্পোর্ট স্টেজে যে এটিটা আপনার কাছ থেকে আদায় করেছে সেই এটিটা আপনি ফেরত পাওয়ার জন্য কি করতে পারবেন? অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে এটা কারা করতে পারবে ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন? আলটিমেট কনজিউমার যিনি, তিনি। এখন তাকে এটা প্রুফ করতে হবে যে এটা সে নিজে ব্যবহার করছে, এটা বিক্রি করছে না, রাইট? তাহলে সেক্ষেত্রে সে 4.1 এর মাধ্যমে কত দিনের মধ্যে অ্যাপ্লাই করবে? 120 দিন। 120 দিনের মধ্যে অ্যাপ্লাই করবে। করলে ভ্যাট অফিস 15 ডেজ এর মধ্যে কি করবে? আপনার এই ভ্যাটটা এটিটা কি করবে? আপনাকে অ্যাডভান্স ট্যাক্স সেটা আপনাকে ফেরত দিবে। তাহলে এখানে যদি কমার্শিয়াল ইম্পোর্টার হয় তার ক্ষেত্রে এটি কাটে কত পার্সেন্ট? 7.5%। আর যদি সে ম্যানুফ্যাকচারার হয় তার ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। তাহলে তারা এটিটা কি করবে? ভ্যাট রিটার্নের মাধ্যমে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে 120 ডেজ এর মধ্যে, 6 মান্থের মধ্যে। হ্যাঁ, কিন্তু যারা আলটিমেট কনজিউমার নিজের জন্য ইম্পোর্ট করছে, এটা বিক্রির জন্য না, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা এটা যদি তাদের রিটার্ন নাই, তারা কি করবে? এইটা ক্যাশ ফেরত পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করবে। সেটা হচ্ছে মূসক 4.1 এর মাধ্যমে করবে এবং কত দিনের মধ্যে করবে? 120 ডেজ এর মধ্যে করবে। এই হলো প্রসেস। ভ্যাট এক্সাম্পটেড গুডস এর একটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাট এক্সাম্পটেড গুডস এর উপর কি কোনো এটি হবে না। তো যেসব গুডস গুলার ক্ষেত্রে ভ্যাট এক্সাম্পশন আছে সেই সব গুডস এর উপর এটি হবে না, আগামকর হবে না। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখেন কি লিখছে? ভ্যাট সহ মূল্য আছে 50,000 টাকা, আর 15% ভ্যাট যদি হয় তাহলে এটার বিল অফ সাপ্লাই কত? ভ্যাট ছাড়া মূল্য কত? তাহলে কি করবেন? 50,000 টাকার মধ্যে ভ্যাট সহ আছে, তাহলে 100 টাকা প্লাস 15% ভ্যাট হলে কত? 115 টাকা। তাহলে 50,000 টাকা মানে কি? 115 টাকা। তাহলে 115 দিয়ে ভাগ করবেন, 15 দিয়ে গুণ করবেন, তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা পেয়ে যাবেন 6,522। তাহলে 50,000 থেকে 6,522 বাদ দিলে 43,478। এটা কি পেলেন আপনি? তাহলে আপনি এটা পেলেন ভ্যালু অফ সাপ্লাই। ভ্যালু অফ সাপ্লাই দ্যাট মিন্স ভ্যাট ছাড়া মূল্য, রাইট? কর ব্যতীত মূল্য। আমরা আগে শিখেছিলাম যে 100 টাকা প্লাস 15 টাকা সমান 115 টাকা। তাহলে যদি উল্টাটা করতে হয় তাহলে সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আসবেন। আর যদি এই 50,000 দেওয়া না থাকতো তাহলে আপনি কি করতেন? এইটার সাথে 15% ভ্যাট যোগ করতেন, করে 50,000 যাইতেন। আর যেহেতু 50,000 দেওয়া আছে, এইটা দেওয়া নাই, তাহলে উল্টা সেখানে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করে ভ্যাট মাইনাস করলেন, দেন আপনি এটাতে আসলেন। কথা কি বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, এখন দেখেন এই জায়গাটায় ঘটনাটা একটু অন্যরকম। এখানে কি বলছে? 50,000 টাকা হচ্ছে মোবাইল ফোনের ভ্যালু, ভ্যাট এসডি সব সহ। তাহলে এটার মধ্যে প্রথমে কি বের করবো? এখান থেকে প্রথমে আমরা ভ্যাটটা মাইনাস করবো, কারণ আমরা শিখেছি যে এসডি সহ মূল্যের উপর ভ্যাট হয়। তাহলে প্রথমে এসডি হয়, এসডি সহ মূল্যের উপর তারপর ভ্যাট হয়। তাহলে পিছন দিক বিক্রয় মূল্য থেকে যদি আসি তাহলে সেখান থেকে প্রথমে কি আসবে? ভ্যাট পড়বে, তারপর এসডি আসবে, রাইট? আর
কস্টের সাথে যদি অ্যাড করি তাহলে এটার সাথে কি হবে, প্রথমে ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে যোগ করলে প্রথমে আসবে, তারপর ভ্যাট আসবে। তাহলে আমরা কি করব, এই যে 50,000 টাকা, এটা থেকে প্রথমে ভ্যাটটা বাদ দিব। ভ্যাটটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের থেকে আবার এসডিটা বাদ দিব। এইভাবে ক্যালকুলেশন করতে, এসডি ভ্যাট ক্যালকুলেশন পরীক্ষা আসলে সেটা করতে হবে, যে এই অ্যামাউন্টের উপর এসডি আছে, ভ্যাট আছে, তাহলে প্রথমে ভ্যাট মাইনাস হবে, তারপর এসডি মাইনাস হবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং এ আমরা কি ফেয়ার মার্কেট ভ্যালু এইটার সাথে আমরা পরিচিত আছি কিনা অ্যাকাউন্টিং এ স্যার? ইয়েস স্যার। ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে যে নর্মাল বায়ার সেলার রিলেশনশিপের মাধ্যমে যদি কোনো লেনদেন হয় তাহলে সেটাকে আমরা ফেয়ার মার্কেট ভ্যালু বলতে পারি, রাইট? কিন্তু যদি এমন হয় যে অ্যাসোসিয়েট বা পরিচিত কারোর সাথে হয়, তো সেক্ষেত্রে কি হবে, আর্মস লেন্থ ট্রানজাকশন হয় না, সেক্ষেত্রে ভ্যালুটা মডিফাই হইতে পারে। আপনি এটা সঠিক ভ্যালু নাও থাকতে পারে, সেখানে কোনো ম্যানিপুলেশন হইতে পারে। সেই জন্য সেই জায়গায় কি করতে হয়, ভ্যালুটাকে যাচাই করতে হয়, ন্যায্য বাজার মূল্য, রাইট? ভ্যাট আইন সেরকম, যদি বলছে যদি কোনো অ্যাসোসিয়েট এন্টিটির কাছে কি করে, কেউ কোনো সাপ্লাই দেয়, তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু জাজমেন্টের করার ইস্যুস আছে। সেই ক্ষেত্রে বলা আছে যে যদি নর্মাল বায়ার সেলার রিলেশনশিপের মধ্যে যে প্রাইসে সেলস হচ্ছে তার থেকে 7.5% এর বেশি যদি পরিবর্তন হয়, সে আপনি নর্মাল একজন সেলার বায়ার কাছে বিক্রি করছেন, কাস্টমার কাছে বিক্রি করছেন 100 টাকায়, কিন্তু আপনার যে অ্যাসোসিয়েট তার কাছে বিক্রি করছেন 90 টাকায়, তাহলে কত পার্সেন্ট প্রাইস ভেরি করছে? নর্মাল কাস্টমার কাছে 100 টাকা বিক্রি করছেন, আর আপনার যে অ্যাসোসিয়েট আছে, সিস্টার কনসার্ন আছে, সেখানে আপনি 90 টাকা বিক্রি করছেন, তাহলে কত পার্সেন্ট ভ্যালু চেঞ্জ করছেন এখানে? 10% স্যার। 10%. 10%। আমাদেরকে বলছে যে যদি 7.5% এর বেশি পরিবর্তন হয়, তাহলে 7.5 এর চেয়ে বেশি পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, ফেয়ার মার্কেট ভ্যালু জাজ করতে হবে। ফেয়ার মার্কেট ভ্যালু কে জাজ করবে? ভ্যাট অফিস করবে। কে করবে? ভ্যাট অফিস করবে। তাহলে পরীক্ষা আসতে পারে যে কত পার্সেন্ট এর বেশি ইনক্রিজ বা ডিক্রিজ হইলে ফেয়ার মার্কেট ভ্যালু জাজমেন্ট করতে হবে। আনসার কি হবে? 7.5. 7.5। দেন এই ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য, নির্ধারণ করার জন্য 5টা মেথড আছে। কয়টা মেথড আছে? 5টা। 5টা মেথড। এই 5টা মেথডের নামগুলো একটু পড়তে হবে, পরীক্ষার সময় দিয়ে দিতে পারে যে নিচের কোনটি এই ফেয়ার মার্কেট ভ্যালু মেথড না। তাহলে 4টা দিল, একটা ভিন্ন রকম অন্যরকম দিল, তাহলে ওইভাবে আপনাকে আনসারটা করতে হবে। 5টার নাম মনে রাখতে হবে, ওকে স্যার? এবং এই 5টা মেথডের মধ্যে পরীক্ষা যদি আসে যে কোন মেথডটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল মেথড, আনসার হবে এই যে লাস্ট ওয়ান, অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। মনে থাকবে স্যার? এই যে 1, 2, 3, 4, 5 এগুলোর ক্ষেত্রে প্রথম নিয়ম হলো প্রথমে 1 নম্বর মেথড ফলো করতে হবে। এটাতে যদি আনসার না পাওয়া, মানে রেজাল্ট না আসে, তাহলে 2 নম্বর মেথড, 2 নম্বর মেথডে যদি আনসার রেজাল্ট না পাওয়া যায়, তাহলে 3 নম্বর মেথড, এইভাবে সিকোয়েন্সিয়ালি যেতে হবে। তবে যদি সরাসরি 5 নাম্বারটা করেন, সেক্ষেত্রে সিকোয়েন্স ফলো না করলেও হবে। তার মানে 5 নাম্বার মেথডটা হচ্ছে সবচেয়ে কি অ্যাকসেপ্টেবল মেথড। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? জি স্যার। আর এই 5 নাম্বার মেথডটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে বলছে যে এই নর্মাল বায়ার সেলার রিলেশনশিপে যদি কোনো সেলস থাকে বিগত 90 দিনের, কত দিনের পিছনের 90 দিনের মধ্যে যে সেলস হয়েছে তার মধ্যে কমপক্ষে 3টা ম্যাক্সিমাম 7টা এরকম প্রাইস নিয়ে, মিনিমাম 3টা প্রাইস, ম্যাক্সিমাম 7টা প্রাইস নিয়ে এর মধ্যে গড় করতে হবে। কি করতে হবে? এভারেজ করতে হবে। সে মনে করেন আপনি 5টা পাইছেন, তাহলে 5টার প্রাইসের যোগফল করলেন, তাকে 5 দিয়ে ভাগ করলেন, তাহলে একটা গড় পাইলেন, এই এভারেজ পাইলেন। এই এভারেজটা হচ্ছে কি হবে, এই মেথডের ক্যালকুলেশন করে প্রাইসটা আসবে। এগুলো পরীক্ষা আসতে পারে, ঠিক আছে?
তাহলে ফেয়ার মার্কেট ভ্যালুর ক্ষেত্রে দেখেন এখানে কোশ্চেনে দিয়েছে যে এটা যদি নর্মাল বায়ার সেলার রিলেশনশিপে বিক্রি হয় তাহলে কি হবে, তাহলে এখানে যে প্রাইসে বিক্রি হচ্ছে এটাই ফেয়ার মার্কেট ভ্যালু। যদি অ্যাসোসিয়েটের কাছে বিক্রি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের এটা এই যেখানে কিন্তু একটা কারেকশন করতে হবে, যেখানে দেখেন 10% রয়েছে, এটা কি, এটা 10% হবে না, এটা হবে কত পার্সেন্ট? 7.5%. 7.5 কারেকশন করা কঠিন হচ্ছে কারণ এটা ছবি আকারে দেওয়া, কি দেওয়া, ছবি আকার দেওয়া। এটা দেখি কি করা যায়, কারেকশন করা যায় কিনা। টেক্সট, টেক্সট, টেন পয়েন্ট 5%। সেটা দেখে পরে কি করবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে কত হবে, 7.5%। ম্যানুয়ালি এই জায়গাটা ভুল আছে, এটা ঠিক করতে হবে। নন applicability of fair market value determination rule. Unit price of determined by any office or agencies of government for medicine and petroleum nature product shall be deemed to be fair market value. এটা বলছে ব্যতিক্রম কার ক্ষেত্রে, এই মেডিসিন আর পেট্রোলিয়াম যেগুলা, এগুলোর ক্ষেত্রে এই মেথড ফলো করে ফেয়ার মার্কেট ভ্যালু হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? সেটার ক্ষেত্রে কি হবে, যেমন মেডিসিনের ক্ষেত্রে এটা কে দেখাশোনা করে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঔষধ অধিদপ্তর, রাইট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখে এটা। এরপর পেট্রোলিয়ামের ক্ষেত্রে কি হয়, হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাই না? এই জিনিসগুলা প্রাইস গুলা এগুলা এই দুইটার ক্ষেত্রে মেডিসিন আর পেট্রোলিয়ামের ক্ষেত্রে এইটা এই মেথড অনুযায়ী ফেয়ার মার্কেট গুলো জাজমেন্ট হবে না, পরীক্ষা আসতে পারে এগুলা। তারপর ইন কেস অফ সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিস, এখন যদি আপনি যে সাপ্লাইটা করছেন এটা নর্মাল সেলস না, এটা আপনি টেন্ডারের মাধ্যমে সাপ্লাই দিচ্ছেন, ঠিক আছে, আপনি কি করছেন, টেন্ডার হয়েছে, টেন্ডারের মাধ্যমে আপনি সাপ্লাই দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে টেন্ডারের মধ্যে সাপ্লাই দিলে ফেয়ার মার্কেট ভ্যালু জাজমেন্ট করার প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার স্যার? এগুলা পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়তে হবে, এগুলো পরীক্ষা আসবে। তারপর হচ্ছে এটা কি, এটা তো অলরেডি করা হয়েছে, ডিটারমিনেশন বিল অফ সাপ্লাই উইদাউট কনসিডারেশন। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি কারোর কাছে কোনো কিছু সাপ্লাই দিয়েছেন কিন্তু টাকার বিনিময়ে না, ফ্রি দিয়েছেন। এটা হলো যেমন ওষুধ কোম্পানিগুলা কি করে, ডাক্তারদেরকে ফ্রি স্যাম্পল দেয় না? জি স্যার। ওকে, তো এই ফ্রি স্যাম্পল বা আপনি আপনার কোনো কাস্টমারকে যদি কোনো ফ্রি স্যাম্পল দিয়ে থাকেন, তাহলে এই ফ্রি স্যাম্পলটা বছরে টোটাল 50,000 টাকার বেশি ফ্রি স্যাম্পল দিতে পারবেন না। কত টাকার বেশি? 50,000 টাকার বেশি দিয়ে যাবে না। ওকে, তাহলে এর বেশি দিলে কি হবে, সেটার উপর ভ্যাট দিয়ে তারপর আপনাকে সাপ্লাই দিতে হবে। কথা ক্লিয়ার? এটা 50,000 টাকা পর্যন্ত সাপ্লাই হলে সেটার জন্য কোনো কি ভ্যাট দেওয়া লাগবে না। এর বেশি যদি কোনো ফ্রি স্যাম্পল দেন তাহলে সেটার জন্য কি লাগবে? তাহলে দেখেন এখানে বলছে যে 80,000 টাকা সাপ্লাই দিচ্ছে, তাহলে 50,000 টাকা পর্যন্ত বাদ, তাহলে বাকি 30,000 টাকার উপর কি করতে হবে? ট্যাক্স হবে, ভ্যাট দিতে হবে, রাইট? এখানে এই লিস্টে একটু পড়তে হবে আপনাদের যে কোন কোন ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। এই লিস্টে একটু আমি দাগ দিয়ে দিচ্ছি হাইলাইট করা, সেই জিনিসগুলো একটু আপনাদেরকে পড়তে হবে।
4.3 এটা হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা হচ্ছে 4.3। এইটা আমরা জানি যে সেলস যদি কেউ গুডস সাপ্লাই করে, কি করে, গুডস সাপ্লাই করে, তাহলে তাকে 4.3 সাবমিট করতে হবে। এটা সার্ভিসের জন্য লাগে না, এটা গুডস এর ক্ষেত্রে 4.3 সাবমিট করতে হয়। এটা হচ্ছে এই যে 4.3 এর ফরম্যাট। এই যে এখানে এটা মেজর দুইটা পার্ট, কয়টা পার্ট মেজর? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে এই যে আমি যে একটু দাগ দিব এই অংশটুকু, এই যে দেখেন এইটুক হচ্ছে একটা পার্ট। এখানে হচ্ছে ইনপুট উপকরণ হিসেবে সে কি কি ব্যবহার করেছে সেটা ডিটেলসটা হচ্ছে এখানে। আর উপকরণ ছাড়া যত খরচ আছে, উপকরণ ছাড়া একটা প্রোডাক্টের জন্য যত খরচ আছে সবগুলো কোথায় উল্লেখ করবে? এইখানে। তো উপকরণ ছাড়া যত খরচ সবগুলোকে বলে প্রফিট সহ সবগুলোকে বলে মূল্য সংযোজন। কি বলে? ভ্যালু এডিশন, মূল্য সংযোজন। তাহলে উপকরণও একটা ভ্যালু এডিশন, তবে এটাকে উপকরণ হিসেবে আলাদা করে চিহ্নিত করতেছে, আর রিমেনিং টুকুকে বলতেছে যে বাকি মূল্য সংযোজন। এই ইনপুটটাকে তাহলে আলাদা করার কারণ কি? কারণ ইনপুট হিসেবে যেগুলো আসবে সেগুলোর জন্য আমরা কি পাবো? ইনপুট ট্যাক্স রিবেট পাবো, রাইট? 4.3 তে আমরা ইনপুট হিসেবে যেগুলোকে ডিক্লেয়ার করব সেগুলোর এগেইনস্টে কেনার সময় যে পরিমাণ আমরা ভ্যাট দিয়ে আসবো, ইনপুট ভ্যাট, সেই ভ্যাটটা আমরা সেলস এর ভ্যাটের এগেইনস্টে রিবেট নিতে পারবো। কথা কি ক্লিয়ার? এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই যে 4.3 যে আপনি সাবমিট করবেন, এটা কাকে করতে হবে? এটা হচ্ছে যারা গুডস সাপ্লাই করে তাদের করতে হবে। আর কাদের ক্ষেত্রে এক্সাম্পশন আছে? গুড সাপ্লাই করে কিন্তু এক্সাম্পশন আছে, সেটা হলো যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। কি? যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তাদের ক্ষেত্রে বলছে যে 4.3 সাবমিট করতে হবে না। এখন 4.3 আপনি সাবমিট করেছেন, তাহলে কি পরিবর্তন হইলে আপনাকে আবার নতুন করে 4.3 দিতে হবে? সেটা বলেছে যদি এখানে এটা বাদ যাবে, যেটা মোট পণ্য মূল্যটা থাকবে না, এটা হচ্ছে মোট উপকরণ। এটা হচ্ছে মোট উপকরণ মানে টোটাল ইনপুট অথবা র মেটেরিয়ালস। এই দুইটার কোনোটা যদি 7.5% বেশি পরিবর্তন হয়, বেড়ে যায় বা কমে যায়, তাহলে নতুন করে 4.3 দিতে হবে। এটা মনে রাখতে হবে, কত পার্সেন্টের বেশি হইলে এবং কোনটা কোনটা এটা খেয়াল রাখতে হবে। জেনে উপকরণ আর হচ্ছে কাঁচা মালের মূল্য, তার মানে ইনপুট এবং র মেটেরিয়ালস। আর কখন এটা সাবমিট করতে হবে? এটা হচ্ছে বিক্রির পূর্বে, যখন আপনি সেলস করবেন, সেলস অথবা প্রোডাকশনের পূর্বে আপনাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। কিন্তু এখানে এই যে এটা যেটা আছে এটা ভুল আছে, এটা ম্যানুয়ালি ভুল আছে। তো ঠিক আছে, এটা ম্যানুয়ালি ভুল আছে অন্য কারণে। এটা হলো গভর্নমেন্টের যে ফরম্যাটটা, ওই ফরম্যাটের মধ্যে এটা এখনো এভাবেই রয়েছে, এটা এখনো কারেকশন করে নাই, যার কারণে এখানে রয়ে গেছে। কিন্তু আসলে এটা আইনে চেঞ্জ করে এটাকে বলছে কি কি, এটা যখন আপনি কোনো প্রোডাকশন বা সেলস করবেন তার আগে আপনাকে সাবমিট করতে হবে। এই 15 দিনের বিধানটা নাই এখন, ঠিক আছে? এটা ভুল আছে এটা। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে পড়তে হবে, সেটা হলো বলছে যে কখন ভ্যাট পেয়েবল হয়। মনে রাখতে হবে যে ভ্যাট পেয়েবল হয় 4টা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে তখন ভ্যাট পেয়েবল হয়। কোন 4টা ঘটনা সেগুলো একটু মনে রাখতে হবে। এই যে দেখেন নিচে এখানে কালার করা আছে, এই যে দেখেন, আপনি যখন সাপ্লাই করলেন, আপনি যখন ট্যাক্স ইনভয়েস মানে 4.3 সাবমিট করলেন, ইস্যু করলেন, দেন হচ্ছে আপনি যখন এটার পেমেন্ট আংশিক বা ফুল পেলেন, অথবা পার্সোনাল কনজাম্পশন। এই 4টা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ট্যাক্স পিরিয়ডে আপনার ভ্যাট পেয়েবল হবে, রাইট? তাহলে এই 4টা ঘটনা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে এটা সহজে মনে থাকবে। যেমন মনে করেন আপনি জানুয়ারি মাসে সেলসের এগেনস্টে 5 লাখ টাকা রিসিভ করেছেন। কত টাকা রিসিভ করেছেন? 5 লাখ। মনে করেন আপনি 100% অ্যাডভান্স না দিলে আপনি অর্ডার কনফার্ম করেন না, সে আপনাকে 5 লক্ষ টাকা দিল, তাহলে আপনি 10 লক্ষ টাকা রিসিভ করলেন হচ্ছে জানুয়ারির 5 তারিখে। আর এই প্রোডাক্ট যে টাকা পেলেন এটার এগেনস্টে প্রোডাক্টটা সাপ্লাই দিলেন ফেব্রুয়ারির 10 তারিখে, এবং যখন সাপ্লাই দিচ্ছেন
তখন আপনি সাথে একটা 6.3 ট্যাক্স ইনভয়েস ইস্যু করেছেন। তাহলে দেখেন জানুয়ারি 5 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ, এই দুইটা এখন ডেটটা মনে হয় একটা যদি আমরা চেঞ্জ করে দিই, সে ট্যাক্স ইনভয়েসটা আপনি ফেব্রুয়ারি 11 তারিখ করছেন, তাহলে জানুয়ারি 5 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ, ফেব্রুয়ারি 11 তারিখ, এই তিনটা ডেটের মধ্যে কোন ডেটটা আগে স্যার? জানুয়ারি 5 তারিখ স্যার। জানুয়ারি 5 তারিখ। তাহলে এটা কোন ট্যাক্স পিরিয়ডে পড়ছে? জানুয়ারি মাসের মধ্যে পড়ছে। কখন পড়ছে? জানুয়ারি মাসের মধ্যে পড়ছে, রাইট? এই জানুয়ারি মাসের রিটার্নটা যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ভ্যাটটা দিতে হবে। তাহলে জানুয়ারি মাসের রিটার্নটা আমরা কখন সাবমিট করবো? জানুয়ারি মাসের ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে। তাহলে এই জানুয়ারি রিটার্নটা সাবমিট করার আগেই আমাদেরকে কি করতে হবে? ভ্যাটটা পেবল করতে হবে। তাহলে এই যে তিনটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে, যে ট্যাক্স পিরিয়ডে পড়বে, সেই ট্যাক্স পিরিয়ডে তার ভ্যাটটা পেবল হবে। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা, আর লাস্টেরটা, এই চারটা ঘটনার মধ্যে মিল নাই। কেন নাই? কারণ এখানে বলছে যে পার্সোনাল ইউজ। আপনার একটা কসমেটিক ফ্যাক্টরি আছে, আপনি কি করছেন? ঈদের সময় বাড়ি যাওয়ার সময় আত্মীয় স্বজনের জন্য কসমেটিক নিয়ে গেছেন। তাহলে এটা কি সাপ্লাই হয়েছে, ইনভয়েস হয়েছে? এটা কি ট্যাক্স, আপনার কি বলে পেমেন্ট পাইছেন? এটা কি সাপ্লাই হয়েছে? কিছু আর এটা আপনি জাস্ট পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেছেন। তাহলে এইটার সাথে অন্যগুলো ডেটের কোনো কম্পারিজন আছে স্যার? নাই। তাহলে এটা আপনি যখন পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেলেন, যেই ট্যাক্স পিরিয়ডে নিয়ে গেলেন, মনে করেন যদি মার্চ মাসে নিয়ে যান, তাহলে মার্চের ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? ভ্যাটটা জমা দিতে হবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। এখন বলছে যে প্রগ্রেসিভ অর পিরিয়ডিক সাপ্লাই। প্রগ্রেসিভ অর পিরিয়ডিক সাপ্লাই। প্রগ্রেসিভ সাপ্লাই বলতে কি বুঝায়, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন। আর পিরিয়ডিক বলতে কি বোঝায়? আপনাদের বাসায় কি এই ইলেকট্রিসিটি কানেকশন নাই, এরকম কেউ আছেন? স্যার, শুনতেছেন মেবি আমার নাই কথা? স্যার। এইটুক বলতে এত কষ্ট, মেবি নাই। ওকে, তাহলে না সবার স্যার, বাসায় আছে। কনফার্ম হওয়ার জন্য এতক্ষণ ওয়েট করলাম, যে কেউ আবার বলতেও পারে যে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই। এখন যদি সবাই আপনার মতো অপেক্ষা করতে থাকে, তাহলে তো আর কেউ আনসার দিবে না। তাহলে গ্যাস কানেকশন, পানির কানেকশন থাকতে পারে, বিদ্যুৎ কানেকশন থাকতে পারে, রাইট? এই যে বলেন, এই যে আপনার বাসায় যে পানির কানেকশন থাকলো, ওয়াসার পানি, হ্যাঁ, এই পানি কি একটা নির্দিষ্ট সময় পর পর আসে না কন্টিনিউয়াস পানি আপনার বাসায় আপনি পান? কন্টিনিউয়াসলি পাই। কন্টিনিউয়াসলি পাই। গ্যাসের ক্ষেত্রেও সেম, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও সেম, রাইট? জি স্যার। তাহলে যেসব সাপ্লাইটা কোনো ধরনের ব্রেক না হয়ে, কোনো ইন্টারভেল না হয়ে কন্টিনিউয়াস আমরা পাই, সেটাকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই। সেটাকে কি বলে? প্রোগ্রেসিভ সাপ্লাই। আচ্ছা, আর প্রগ্রেসিভ সাপ্লাই। যেসব সাপ্লাই গুলো একটা নির্দিষ্ট ইন্টারভেলে আমরা পাই, সেগুলোকে বলে পিরিয়ডিক্যাল সাপ্লাই। ঠিক আছে? যেমন আপনার অফিসে যদি এমন হয় যে প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার কি করে, আপনার যারা ভেন্ডর আছে, সে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এসে স্টেশনে সাপ্লাই দিয়ে যায়, তাহলে সে কি, তার পিরিয়ডিক সাপ্লাই হচ্ছে কখন কখন? সে আপনাকে প্রত্যেক মঙ্গলবার দিচ্ছে। প্রতি মঙ্গলবার। এখন এখানে যেখানে একটা ইন্টারভেল একটা সময় পর পর দিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে যখন, তাহলে এটার ক্ষেত্রে ভ্যাটটা কখন হবে? প্রগ্রেসিভ সাপ্লাইয়ের ক্ষেত্রে কখন ভ্যাটটা হবে? এটা হলো ইস্যুস। যে আপনি তো কন্টিনিউয়াস গ্যাস পাচ্ছেন, আপনাকে তো বলছে যে যখনই সাপ্লাই হবে তখনই ভ্যাট। তাহলে আপনার তো সাপ্লাই আপনি প্রতি সেকেন্ডে পাচ্ছেন, তাহলে প্রতি সেকেন্ডে কি আপনি ভ্যাট জমা দিবেন স্যার? না স্যার। তাহলে না সেক্ষেত্রে স্যার। বলছে যে এই প্রগ্রেসিভ বা পিরিয়ডিক্যাল যে সাপ্লাই, সেগুলোর ক্ষেত্রে যখন ইনভয়েস করা হয়, যখন কি ইনভয়েস করা। ইনভয়েস করা হয় তখন, এবং সেগুলোর ক্ষেত্রে বলছে যে যেমন ওয়াটার, গ্যাস, ফুয়েল এবং ইলেকট্রিসিটি, এগুলোর ক্ষেত্রে বলছে যে ইনভয়েস যেদিন করবে সেই দিন থেকে 90 দিনের মধ্যে ভ্যাটটা পেয়েবল হবে। কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 days। ইনভয়েসের ডেট থেকে 90 দিন। কিন্তু এর আগে আমরা কি শিখছিলাম? তিনটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে। কিন্তু এখানে কি শিখতেছি? এখানে হচ্ছে
ওইটার মতো এই যে এখানে তিনটা ঘটনা দেওয়া আছে, কয়টা ঘটনা দেওয়া আছে? এই তিনটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে তখন কি কি ঘটনা, যেগুলো প্রগ্রেসিভ আর পিরিয়ডিকের ক্ষেত্রে যখন সেপারেট ইনভয়েস করা হয়, যেমন আপনার পানি বিল, গ্যাস বিল কি কখন বিল করা হয়? মান্থ এন্ডে করা হয়, রাইট? জি স্যার। এরপর এই যে আপনার যে পিরিয়ডিক সাপ্লাই দিল, স্টেশনে সাপ্লাই দিল প্রত্যেক মঙ্গলবার, তাহলে সে প্রত্যেক মঙ্গলবার দিল, সে আপনাকে ইনভয়েস দেয় কি মাসে একবার, রাইট? সাপ্লাইটা সে প্রতি মঙ্গলবার দিচ্ছে, কিন্তু ইনভয়েসটা কখন দিচ্ছে? Periodical. মাস মান্থ মাস এন্ডে শেষে একবার। মান্থ এন্ডে একবার দিচ্ছে। তাহলে যখন সে ইনভয়েসটা দিচ্ছে, সেপারেট ইনভয়েস ইস্যু করছে সেটা, অথবা যখন সে টাকা রিসিভ করতেছে, কি যখন সে এটার এগেনস্টে পেমেন্ট পাচ্ছে, অথবা the price against series of supplies becomes payable, যখন আপনার এই যে সিরিজ অফ সাপ্লাইয়ের এগেনস্টে পেমেন্ট কি হয়, প্রাইসটা পেয়েবল হয়। এই তিনটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে তখন আপনার ভ্যাটটা পেয়েবল হবে। এটা হলো বলেছে প্রগ্রেসিভ এবং পিডি সাপ্লাইয়ের ক্ষেত্রে। তবে এই কয়টা আইটেমের ক্ষেত্রে দেখেন কি কি, ওয়াটার, গ্যাস, ফুয়েল আর ইলেকট্রিসিটি, এইগুলোর ক্ষেত্রে কি হওয়ার কথা? হওয়ার কথা হচ্ছে এই তিনটার মধ্যে যেটা আগে ঘটবে তখন ভ্যাটটা পেয়েবল হবে। কিন্তু পানি, গ্যাস, ফুয়েল এবং ইলেকট্রিসিটি এই চারটার ক্ষেত্রে বলছে যে ইনভয়েস ডেট থেকে 90 দিনের মধ্যে ভ্যাটটা পেয়েবল হবে। তাহলে এটা ব্যতিক্রম। এটা কি? তাহলে প্রগ্রেসিভ সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে এই তিনটার মধ্যে যেটা আগে ঘটবে, আর অন্যান্য গুলোর ক্ষেত্রে নর্মালি এই চারটার মধ্যে যেটা আগে ঘটবে। আর ব্যতিক্রম হচ্ছে পানি, গ্যাস, ফুয়েল এবং ইলেকট্রিসিটি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ইনভয়েস ডেট থেকে 90 দিনের মধ্যে। এইটুকু আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা একটা ব্রেকে যাব 20 মিনিটসের, দেন আমরা এসে জয়েন করব। ওকে স্যার? এখন বাজে কত? 8:25। 20 মিনিট পর হলে 8:45 আমরা কি করব? জয়েন করব। ওকে স্যার।
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি স্যার। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এখন যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো, দেখেন এখানে কি বলেছে, সেল অফ অ্যান এস্টাবলিশমেন্ট অ্যাজ গোয়িং কনসার্ন। এটা দিয়ে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা রানিং বিজনেস। আপনার কোনো একটা ব্যবসা আছে, সেই বিজনেসটা যদি আপনি বিক্রি করে দেন, মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটা আপনি অন্য কারো কাছে বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আমরা তো জানি যে কোনো কিছু বিক্রি করলে সেটার উপর কি হবে, সাপ্লাই করলে ভ্যাট হবে না স্যার? অবশ্যই হবে। তাহলে এই যে আপনি যখন আপনার এই ফ্যাক্টরিটা বিক্রি করছেন, তাহলে এটার উপর ভ্যাট হওয়ার কথা। কিন্তু বলছে যদি এটা গোয়িং কনসার্ন হিসেবে বিক্রি করেন। গোয়িং কনসার্ন বলতে আমরা কি বুঝি অ্যাকাউন্টিং এর ভাষায়, মনে আছে কিনা স্যার? গোয়িং কনসার্ন বলতে কি বুঝি? চলমান প্রতিষ্ঠান ধারণা। যে যদি কোনো বিজনেসটা, কোনো একটা ব্যবসা কন্টিনিউয়াস চলতে থাকবে, এটা বন্ধ হবে না, এই ধরনের আইডিয়াকে আমরা কি বলি? গোয়িং কনসার্ন বলি, রাইট? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যে এই ফ্যাক্টরিটা বিক্রি করছেন, এই ফ্যাক্টরিটা মনে করেন আমার কাছে বিক্রি করছেন, তাহলে বিক্রি করার সময় যদি আমি ওই ফ্যাক্টরিটা কিনি এই উদ্দেশ্যে যে আমি এই ফ্যাক্টরিটা বিজনেসটা চলমান রাখবো, এটা জাস্ট কিনলাম এই উদ্দেশ্যে যে কিনে আবার এটা ডেস্ট্রয় করে জায়গাটা নিব বা অথবা অন্য কোনো পারপাসে ইউজ করবো, সেরকম না। এটা হচ্ছে ব্যবসাটাকে রানিং রাখবো, যে বিজনেসটা ছিল সেই বিজনেসটা কিনতেছি, কিনে ওই ব্যবসাটা চলমান রাখবো, এরকম উদ্দেশ্যে যদি বিক্রি করা হয়, তাহলে এটার উপর কি হবে না, ভ্যাট ইম্পোজ হবে না। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এবং সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার এবং সেলার দুজন মিলে জয়েন্টলি 4.2 এর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করতে হবে কমিশনার বরাবর, যে এই বিজনেসটা তারা কি করছে, গোয়িং কনসার্ন উদ্দেশ্যে সেল করছে। তাহলে সেই ক্ষেত্রে কতদিন আগে কমিশনার বরাবর অ্যাপ্লিকেশন করবে? কমপক্ষে 15 দিন আগে, যেদিন বিক্রি করবে তার কমপক্ষে 15 দিন আগে জানাবে। তাহলে কমিশনার কি করবে, এই অ্যাপ্লিকেশন পাওয়ার 7 দিনের মধ্যে এটা যাচাই করে যদি দেখে যে হ্যাঁ এটা গোয়িং কনসার্ন হয়েছে, এবং সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। কি দিতে হবে? ব্যাংক গ্যারান্টি দিতে হবে। কেন দিতে হবে? কারণ সেখানে যদি কোনো ধরনের ভ্যাটের কোনো ক্লেম আসে গভর্নমেন্টের, সেটা যদি আপনার কাছ থেকে আদায় করতে পারে, সেজন্য একটা ব্যাংক গ্যারান্টি লাগবে। তাহলে 4.2 এর মাধ্যমে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করতে হবে কমিশনার বরাবর, এই বিজনেসটা সেল করার, সেলস এগ্রিমেন্ট হওয়ার 15 দিন আগে অ্যাপ্লাই করতে হবে যে আমরা এরকম এটা বিক্রি করতে যাচ্ছে, আর আরেকজন বলবে যে আমি এটা কিনতেছি। জয়েন্টলি একটা অ্যাপ্লিকেশন করবে, এবং সেটা এই গোয়িং কনসার্ন হিসেবে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলে সেটা যাচাই করে তারা কি করবে, অ্যাপ্রুভাল দিবে, এবং সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাংক গ্যারান্টি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। সেই ক্ষেত্রে এই ধরনের যদি গোয়িং কনসার্ন সেল হয় বিজনেসটা, তাহলে সেই ক্ষেত্রে সেলারের কিছু কি আছে, বিক্রেতার কিছু দায় দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? সে কি করবে, যিনি পারচেজার তার কাছে এই নিচের ডকুমেন্ট গুলো প্রোভাইড করবে। যেহেতু সে বিজনেসটা চলমান রাখবে এই উদ্দেশ্যে কিনছে, তাহলে ওই বিজনেসের আগের যত ইনফরমেশন আছে, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, অ্যাসেটের লিস্ট আছে, যত লায়াবিলিটি লিস্ট আছে, দেন হচ্ছে কোনো মামলা যদি পেন্ডিং থাকে সেগুলোর লিস্ট, সেগুলোর ডকুমেন্টস, এবং রেজিস্ট্রেশন রিলেটেড, লাইসেন্স রিলেটেড অথবা বিজনেস রিলেটেড যদি কোনো ইনফরমেশন থাকে, সেগুলো কি করবে, পারচেজারের কাছে প্রোভাইড করবে। কারণ সে বিজনেসটা কন্টিনিউশন রাখবে, তার কন্ডিশন রাখতে গেলে তার এই ডকুমেন্ট গুলো লাগবে, এই জন্য এই ডকুমেন্ট গুলো তাকে অবশ্যই সেলার কি করতে হবে, প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখন বলুন তো, আমরা কি কখনো আমাদের মোবাইলে কখনো ফ্লেক্সি করেছি স্যার কেউ? জি স্যার। ওকে, মনে করেন আপনি একটা আপনার বাসার সামনে একটা দোকানে গেলেন, সেখান থেকে আপনি বলছেন যে আপনার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করতে। তাহলে আপনি 500 টাকা ফ্লেক্সি করতে বললে 500 টাকা প্লাস হাতে ভ্যাট নেয়, না আপনার কাছে শুধু 500 টাকাই নেয়?
শুধু 500 টাকায় নেয় স্যার। 500 টাকা নেয়। দ্যাট মিনস হচ্ছে এই যে প্রিপেইড টেলিকমিউনিকেশন যে প্রোডাক্ট গুলো আছে এইটার ভিতরে এই 500 টাকার ভিতরে ভ্যাট আছে, এবং ওই যে দোকানদার বিক্রি করতেছে, দোকানদারের কি কোনো কমিশন না থাকলে কি দোকানদার বিক্রি করতেছে এটা? না স্যার। তাহলে এই 500 টাকা জিনিসটা দোকানদার যেই ডিসকাউন্টটা পাবে বা কমিশনটা পাবে, এই 500 টাকার মধ্যে ওই দোকানদারের ডিসকাউন্ট, আপনার এই সেলস এর উপর যে ভ্যাট, সবকিছু এই 500 টাকার মধ্যেই আছে। সবকিছু কিসের মধ্যে আছে? এই 500 টাকার মধ্যেই। 500 টাকার মধ্যেই আছে। তাহলে এটার ক্ষেত্রে আলাদা করে ভ্যাট হবে না। আচ্ছা, তারপরে বলছে যে যদি আপনি কি করেন, এমপ্লয়িকে যদি তার স্যালারি না দিয়ে, টাকায় পেমেন্ট না করে তাকে যদি কোনো বেনিফিট ইন কাইন্ড দেন, যেমন আপনি তাকে টাকা দিচ্ছেন না, টাকা না দিয়ে আপনি তাকে মনে করেন কোম্পানি কোনো প্রোডাক্ট দিলেন অথবা কোনো একটা গুডস দিলেন, যেটা দিয়ে আপনি তাকে পরিশোধ করছেন বেনিফিটটা, সেই ক্ষেত্রে গুডসটা বা যেটা আপনি তাকে প্রোভাইড করছেন সেটা কত টাকা ভ্যালু, এটা তো আর নির্ধারণ করা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে এবং সেই ফেয়ার মার্কেট ভ্যালুর উপর হিসাব করে এটার উপর ভ্যাটটা দিতে হবে। এখানে দেখেন বলছে লে বাই সেল। লে বাই সেল বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমরা যখন কোন, যেমন বাংলাদেশে আপনার কি আছে, এলজি বাটারফ্লাই আছে না, এলজি কি করে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করার ক্ষেত্রে, এবং এটা দেখা দেখি এখন অন্যরাও করে অনেকে, যে এটা ইনস্টলমেন্ট আকারে একটা প্রোডাক্ট আপনি কিনতে পারেন, সেটা পেমেন্টটা করবেন ইনস্টলমেন্ট আকারে, তাহলে ইএমআই সিস্টেমে, রাইট? ইএমআই সিস্টেমে অথবা হায়ার পারচেজ সিস্টেমে যদি কোনো সেল হয় সেটাকে বলে লে বাই সেলস। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তো ইএমআই সিস্টেমে মনে করেন আপনি একটা ফ্রিজ কিনলেন 1,20,000 টাকা দাম, 12টা ইনস্টলমেন্টে দিবেন, তাহলে প্রতি ইনস্টলমেন্টে কত টাকা পেমেন্ট করবেন? 1,20,000 টাকা যদি পরিশোধ করেন প্রতি ইনস্টলমেন্টে, 12টা ইনস্টলমেন্টে দেন, তাহলে প্রতি স্যার, ইনস্টলমেন্টে কত টাকা 10 আসবে? 10,000 টাকা স্যার। 10,000 টাকা। তাহলে এই যে 1,20,000 টাকার উপর এই যে ফ্রিজটা যে বিক্রি হলো, এটার উপর ভ্যাটটা কিভাবে ক্যালকুলেশন হবে? দেখি 1,20,000 টাকার উপর একসাথে প্রথমে ভ্যাট হবে, নাকি প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য আলাদা আলাদা করে ভ্যাট হবে? আনসার কি হবে? আনসারটা দেখেন এই যে হাইলাইট করা আছে, এই যে পেয়েবল হয় পেমেন্টস ফর সাস। তাহলে ওই প্রত্যেকটা ইনস্টলমেন্ট যখন পেমেন্টটা হচ্ছে, এটার জন্য যে ইনভয়েস হচ্ছে, প্রত্যেকটা ইনস্টলমেন্টে যে ইনভয়েস হচ্ছে, সেই তখন এটা পেয়েবল হচ্ছে, টোটালটা একসাথে হচ্ছে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন বলছে ট্রিটমেন্ট অফ ক্যান্সেল ট্রানজাকশন। ক্যান্সেল ট্রানজাকশন মানে কি? আপনি সেলস করছেন, সেলসটা কি হয়েছে? মানে 10 লাখ টাকা সেলস করছেন, 10 লাখ টাকা প্লাস ভ্যাট, তাহলে কত হলো? 10 লাখ প্লাস 1,50,000, তাহলে কত হলো? 11,50,000 টাকা আপনি টোটাল সেলস হইলো ভ্যাট সহ মূল্য, রাইট? এখন যদি সেখান থেকে 2 লাখ টাকা সেলস রিটার্ন আসে, তাহলে সেটার জন্য আপনার কি করণীয় আছে বলেন তো? ট্রিটমেন্ট কি হবে? আমরা সেকেন্ড ক্লাসে পড়েছি, প্রথম ক্লাসে পড়েছিলাম ডেফিনেশন পড়ার সময়, ওই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মনে আছে কিনা স্যার? জি স্যার। সেলস রিটার্ন হলে কি হবে? সেলস কমে যাবে, রাইট? আর সেলস স্যার। করলে ভ্যাট বাড়বে না ডিক্রিজিং কমবে? অ্যাডজাস্টমেন্ট। ভ্যাট কমবে। তাহলে সেক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তাহলে ট্রিটমেন্টটা কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন বলছে যে সেল অফ প্রপার্টি ইন স্যাটিসফ্যাকশন অফ ডেপ্ট। তার মানে কি? আপনার কোনো একটা অ্যাসেট বন্ধক রেখে আপনি কারো কাছ থেকে লোন নিয়েছেন, রাইট? আপনার অ্যাসেট বন্ধক রেখে, মনে করেন আপনি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, তাহলে কি হবে? যদি লোনের টাকা পরিশোধ করতে না পারেন, ব্যাংক কি করবে? আপনার জমিটা বিক্রি করে তা ওই লোনের টাকা আদায় করবে নাকি? জি স্যার। তাহলে যিনি বিক্রেতা তিনি ভ্যাটটা পরিশোধ করবেন। এখন এই যে জমিটা বিক্রি হইলো, এটা মালিক কে? ব্যাংক না আপনি? স্যার আমি। আর আমি। কিন্তু বিক্রি করছে কে? ব্যাংক। 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 তো সেক্ষেত্রে বলছে যে যিনি এই এই টাকা বিক্রি করে টাকাটা আদায় করছেন, মানে এখানে যিনি ডেটর, তাহলে সে কি করবে? সে পাওনাদার কি করবে? এই অ্যাসেটটা বিক্রি করে
যেই টাকা আসবে সেই টাকার উপর যে ভ্যাট অ্যাপ্লিকেবল সেই ভ্যাটটা গভর্নমেন্টকে দিবে। তারপর গভর্নমেন্টের কোনো ডিউজ থাকলে সেটা দিয়ে সে বাকি টাকা থেকে নিজের টাকাটা অ্যাডজাস্ট করবে। তার মানে সেলসের উপর যে ভ্যাটটা, তাহলে এটা কে দিবে? এটা ব্যাংকের দায়িত্ব হচ্ছে সেলসের উপর বিক্রি করে যে টাকাটা, সেই সেলসের কালেকশন থেকে ওইখান থেকে ভ্যাটের অংশটুকু গভর্নমেন্টকে দিয়ে দেওয়া। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে এটা ব্যাংক কি করবে? ব্যাংক অ্যাসেটটা হচ্ছে বিক্রি করে যে টাকা আসবে সেখান থেকে ভ্যাটের অংশটুকু গভর্নমেন্টকে দিয়ে দিবে, রাইট? স্যার। এই যে এটা এখানে বলেছে। এরপর সেই ক্ষেত্রে তারপর যে ব্যালেন্স থাকবে সেখান থেকে সে তার পাওনা টাকা অ্যাডজাস্ট করতে পারবে। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম সেকেন্ড হ্যান্ড গুডস, মনে আছে স্যার? ডেফিনিশনে যে সেকেন্ড হ্যান্ড গুডস বলতে আমরা যা বুঝি তাই এখানে বলা আছে, তবে ব্যতিক্রম হচ্ছে যে কিছু মেটাল এবং কিছু কি পাথর যেগুলাকে সেকেন্ড হ্যান্ড গুডস বলে না। যেমন মেটালের মধ্যে কি আছে? গোল্ড, সিলভার, তাই না? ডায়মন্ড, সিলভার। প্লাটিনাম, এগুলা। আর দামি মেটাল আর হচ্ছে কিছু দামি পাথর। পাথরের মধ্যে কি বলতে কি বুঝি? পাথর কোনগুলা? ডায়মন্ড, রুবি, তাই না? তারপর এগুলা। তাহলে এগুলা কখনো সেকেন্ড হ্যান্ড হবে না, এগুলো কখনোই সেকেন্ড হ্যান্ড হবে না। 10,000 বার সেল হইলো একই, এগুলো সবগুলো ফার্স্ট হ্যান্ড থাকবে। পরীক্ষা যদি আসে যে এই জিনিস সে এর কাছ থেকে কিনেছিল তারপর এর কাছে বিক্রি করছে, তাহলে এটার উপর ভ্যাটের ইমপ্লিকেশন কি হবে? এটা সেকেন্ড হ্যান্ড গুডস হবে কিনা? আনসার কি হবে? যদি এটা গুডস হয় তাহলে কি, মনে করেন এটা গোল্ড হইলো, স্বর্ণ, যে অমুকের কাছ থেকে বিক্রি করতে অমুকের কাছে বিক্রি করছে, তাহলে এটা কি সেকেন্ড হ্যান্ড হচ্ছে না হয় নাই? হয় নাই স্যার। হয় নাই, রাইট। আচ্ছা, হয় নাই। আর যদি সেকেন্ড হ্যান্ড গুডস হিসেবে কনসিডার হয়, তাহলে ওই সেকেন্ড হ্যান্ড গুডসটা কেনার সময় আপনি যদি ভ্যাট দিয়ে থাকেন, এই সেকেন্ড গুডস যখন বিক্রি করবেন তাহলে ওই কেনার সময় ভ্যাটটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন। কি নিতে পারবেন? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। ওকে, এখন যে জায়গাটা আছে এই জায়গাটা শুরু করলে আজকে ক্লাসে শেষ হবে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস শুরু করলে এটা আপনার কি হবে? ফ্লোটা ঠিক না থাকলে বোঝানোটা কঠিন হবে। এটা আমরা নেক্সট ক্লাসে তাহলে এটা বেটার হবে। এখানে আমরা যেটা করব এই অংশটুকু নেট পেয়েবল ভ্যাট, যেটা এই যে নেট পেয়েবল ভ্যাট প্লাস ইনপুট ট্যাক্স ক্রেডিট, এগুলো আমরা আগামী ক্লাসে করবো, কারণ এটা একটা লেন্দি হবে এবং এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা আমরা এখন শুরু করলে কি হবে? সেটা শেষ হবে না, সেটা বুঝতে পরে সমস্যা হবে। এর মধ্যে আমরা কোন অংশটুকু পড়তে পারি? আচ্ছা, যেমন দেখেন এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। কি বলেছিলাম? সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে কোনো লাক্সারি গুডস, এই যে দেখেন এখানে বলা আছে লাক্সারি গুডস, নন এসেনশিয়াল অর সোশ্যালি আনডিজারেবল গুডস হলে সেগুলোর ক্ষেত্রে এডিশনাল গভর্নমেন্ট ডিউটি নিতে চায়। সেটা হচ্ছে তারা কোন ফরম্যাটে নেয়? সাপ্লিমেন্টারি ডিউটি আকারে নেয়, রাইট? এবং এই সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে আমরা কয়েকটা শিখেছিলাম। সাপ্লিমেন্টারি ডিউটি যে কোনো গুডস বা সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র একটা স্টেজে হবে, রাইট? আর যেই গুডসটা জিরো রেটেড এক্সপোর্ট, সেটার ক্ষেত্রে এসডি হবে না। এক্সপোর্টের ক্ষেত্রে কি হবে না? এসডি হবে না। এখানে বলছে যে এই এসডি পেমেন্ট করার জন্য লায়াবল কে? এটা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার, সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাইয়ের ভ্যাটের মতো, এবং অন্যান্য ক্ষেত্রে সাপ্লায়ার এটার জন্য লায়াবল। এসডি পেবল কখন হবে? ওই ভ্যাটের মতো একই স্টাইলে এসডিটা সেকেন্ড শিডিউল অনুযায়ী পেবল হবে। এটা রেট এখানে দেওয়া আছে, এবং এটা
arrived by multiplying the duty-able goods per। এখানে আমরা কি এসডি করতে, এসডি কি হয়, এসডিটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড শিডিউলে যে রেট আছে সেই রেট অনুযায়ী এসডিটা অ্যাপ্লিকেবল হয়। এবং এসডিটা ইম্পোর্ট স্টেজে কি হয় আমরা ক্যালকুলেশন শিখছিলাম গত ক্লাসে, ম্যাথ মনে আছে স্যার? এসডি কিভাবে ক্যালকুলেশন হয় ইম্পোর্ট স্টেজে? অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি আরডি এই তিনটে যোগফলের উপর এসডি ক্যালকুলেশন হয়, রাইট? জি স্যার। Yes, sir. ওকে। এছাড়া অন্য ক্ষেত্রে কি হয় একটু আগেও করছিলাম যে কোন একটা গুডসের ক্ষেত্রে প্রথমে এসডি ক্যালকুলেশন হবে, এসডির উপর ভ্যাট ক্যালকুলেশন হবে। এখন যদি আপনার কাছে কনসিডারেশন থাকে, তার মানে এসডি ভ্যাট সহ মূল্য থাকে, সে 1 লক্ষ টাকা যদি এসডি ভ্যাট সহ মূল্য থাকে আর এটার ভিতরে 20% এসডি থাকে, 15% ভ্যাট থাকে, তাহলে আমরা এসডিটা কিভাবে বের করব? প্রথমে আমরা ভ্যাটটা বাদ দিব, তাহলে কি করব? তাহলে একটা বাদ দিয়ে 100 টাকা ডিভাইডেড বাই 115 গুণন 15, তাহলে ভ্যাট মাইনাস করলে যেটা হবে সেটা থেকে Right? এসডি বের। সেটার থেকে আবার ওই ব্যাক ক্যালকুলেশন করে এসডি বের করব। এখানে ওই ফরম্যাটে দিছে, দেখেন এই টোটাল কনসিডারেশন অফ সাপ্লাই 1 মাইনাস, এই যে দেখেন এটা হচ্ছে 100 টাকা, 100 টাকা থেকে এই যে ভ্যাটটা মাইনাস করছে, ঠিক আছে, একটু ভ্যাট মাইনাস করার পর যেটা হইছে সেটা থেকে আবার কি বাদ দিছে, এসডি বাদ দিছে। এইভাবে হচ্ছে এসডি ক্যালকুলেশন হয়, রাইট? আর এখানে এক্সেপশন হচ্ছে ব্যতিক্রম, এসডি ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে যখন আমরা কি করি টোবাকো অথবা অ্যালকোহল জাতীয় দ্রব্য যেগুলো এমআরপি, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম রিটেল প্রাইস উল্লেখ থাকে। মনে করেন কোন একটা সিগারেটের গায়ে যদি 1000 টাকা লেখা থাকে, কত লেখা থাকে? 1000 এক বক্স সিগারেটের গায়ে, এক প্যাকেট সিগারেটের গায়ে যদি এমআরপি 1000 টাকা লেখা থাকে আর এটা যদি এসডি 20% হয়, ভ্যাট 15% হয়, তাহলে আমরা এটার ভ্যাট কত টাকা আসবে আর এসডি কত আসবে কে বলতে পারবেন? এমআরপি দেওয়া আছে 1000 টাকার সিগারেটের, সে আর 15% ভ্যাট আছে, এটার উপর 15% ভ্যাট হয়, এটার উপর 20% ভ্যাট হয়, তাহলে এখানে আপনার ভ্যাট কত টাকা আর এসডি কত টাকা কে বলতে পারবেন? স্যার? ভ্যাট 150 টাকা হ্যাঁ, আর এসডি? আর এসডি আসবে, এসডি কি 10%? 20%। 20%, তাহলে আসে হচ্ছে ভ্যাট 150 টাকা কিভাবে পেলেন? আমি তো ভ্যাট এসডি ভ্যাট সহ 15%। মূল্য 1000 টাকা, এমআরপি হচ্ছে সবকিছু মিলাই ও 1000 টাকা। স্যার এমআরপি 1000 হলো, এখান থেকে ভ্যাট মাইনাস করে তারপর কি এসডি ধরবো? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। ভ্যাট কত হবে, এসডি কত হবে স্যার? ক্যালকুলেশন করব, ব্যাটটা ক্যালকুলেশন করে ওই অ্যামাউন্ট থেকে বাদ দিব, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে ওইটার উপরে এসডি ক্যালকুলেশন করব 20%। রাইট, এরকম না নরমালি স্যার? এটাই হওয়ার কথা, কিন্তু এটা হবে না। নরমালি এটাই হওয়ার কথা, কিন্তু এটা হবে না, কারণ এটা ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? টোবাকো আর অ্যালকোহলের ক্ষেত্রে ব্যতিক্রম। কার ক্ষেত্রে ব্যতিক্রম? টোবাকো আর অ্যালকোহল। হ্যাঁ, টোবাকো জাতীয় প্রোডাক্ট আর অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে ব্যতিক্রম। এমআরপি যেটা দেওয়া থাকবে, এমআরপি যা দেওয়া থাকবে সরাসরি তার উপর পার্সেন্টেজ। তাহলে এমআরপি দেওয়া আছে 1000, এটার উপর 15% দিলে ভ্যাট আসবে, এটার উপর 20% দিলে এসডি আসবে। এখানে কোনো ওই মাইনাস করে প্লাস করে কোনো কাহিনী নাই। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এটা ব্যতিক্রম, পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে টোবাকো এবং অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে যে এমআরপি থাকবে সেই এমআরপির উপর সরাসরি ভ্যাটের পার্সেন্টেজ, সরাসরি এসডির পার্সেন্টেজ। ক্লিয়ার স্যার? জি স্যার। তারপর এখানে কিছু এসডি ইম্পোর্টেড কিছু গুডস এর নাম উল্লেখ করা আছে, এগুলা নরমালি আসে না, তারপরও দেওয়া আপনাদের যে এখান থেকে যে এটা আসতে পারে যে কোন একটা সার্ভিস, কোন সার্ভিসের উপর এসডি হয়, যেমন মোবাইল সিম, তাই না, টেলিফোন সার্ভিস এগুলোর ক্ষেত্রে হয়। এখানে কিছু এসডির একটা রেট দেওয়া আছে। এই দেখেন, এই যে আমি বলছিলাম একটু আগে, এই দেখেন সিগারেট,
এই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তাহলে ভ্যাট আইন অনুযায়ী ম্যাক্সিমাম রিটেল প্রাইস শুধুমাত্র টোবাকো আর অ্যালকোহলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? টোবাকো আর অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে আমরা যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে দোকানে গেলে এমআরপি লেখা দেখি, তাহলে এটা কিসের জন্য? এটা এই আপনার ভ্যাট আইন অনুযায়ী না, সেটা হচ্ছে ভোক্তা অধিকার আইন। কি? ভোক্তা অধিকার আইন। তাহলে ভ্যাট আইনে এমআরপি বলতে এই দুইটাকে বোঝায়, টোবাকো এবং অ্যালকোহল। কাকে বোঝায়? টোবাকো এবং অ্যালকোহল। এই টোবাকো এবং অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে সরাসরি পার্সেন্টেজ। তাহলে এসডি নরমালি আমাদের এক্সপেন্স, কিন্তু যদি এমন হয় যে যিনি ইম্পোর্ট করছেন এবং সেটা ব্যবহার করে নিয়ে এক্সপোর্ট করছেন, মানে আপনি পারচেজ করছেন এবার এটা ব্যবহার করে এক্সপোর্ট করতেছেন, তাহলে সেই এসডিটা কি হবে? এটা ডিউটি ড্রব্যাক হিসেবে পাওয়া যাবে, তাই না? Ticket পাবে। ডিউটি ড্রব্যাক হিসেবে ফেরত পাওয়া যাবে। তাহলে যারা এক্সপোর্টার, তারা এক্সপোর্ট করার জন্য যেসব জিনিসপত্র কিনছেন সেগুলার এগেইনস্টে যদি কোনোটা এসডি দিয়ে থাকে, তাহলে সেই এসডিটা তারা কি করতে পারবে? রিপিট করতে হবে। মানে মনে করেন যিনি এক্সপোর্টার তিনি যদি ইম্পোর্ট করছেন, ইম্পোর্ট করার সময় যদি কোনো এসডি দিয়ে থাকেন, সেই এসডিটা তারা কি করতে পারবে? ড্রব্যাক নিতে পারবে। এই ড্রব্যাকটাকে বলে ডিউটি ড্রব্যাক, ড্যাডো, ডিউটি এক্সেম্পশন ড্রব্যাক। এটা একটা অফিস ড্যাডো, সেটা হচ্ছে অফিস বাংলাদেশে একটাই আছে, এটা হলো সেগুনবাগিচায় তোপখানা রোডে। এখানে আপনাকে কি করতে হবে? এক্সপোর্ট যেদিন, মানে যেদিন আপনি শিপমেন্ট করছেন, জাহাজে তুলে দিচ্ছেন, সেই দিন থেকে যে লোডেড অন শিপ, যেদিন আপনি, তার মানে বিল অফ লেডিং এর ডেট, বিল অফ লেডিং এর ডেট থেকে 6 মান্থের মধ্যে আপনাকে 7.1 এর মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি কি করতে পারবেন? ড্রব্যাক নিতে পারবেন। আপনি ফেরত ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, ড্রব্যাক নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে। এসডি ইম্পোর্ট স্টেজ তো আমরা জানি, ইম্পোর্ট স্টেজে কি করে? যখন কাস্টমস কাজ করে তখন কাস্টমস এই অন্যান্য ডিউটির পাশাপাশি এসডিটাও কালেকশন করে। এইটুক পর্যন্ত আজকে আমরা শিখবো। আগামী ক্লাসে আমরা ওই নেট পেয়েবল ভ্যাট, তারপর হচ্ছে গিয়ে ইনপুট ট্যাক্স রিবেট, এগুলো শিখবো। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব কোথায়? ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস, এগুলো আমরা দেখবো। তাহলে আমাদের আজকের পর্যন্ত যা যা আলোচনা হয়েছে, এগুলোতে কি কোথাও কারো বুঝতে কোনো অসুবিধা আছে স্যার? যে এই জায়গাটা আমি বুঝি নাই। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে গত 2টা ক্লাস করেছি এবং আজকে করছি, এটাতে আপনাদের প্রায় 36 বা 37 পেজের মতো পড়া কমপ্লিট। আমাদেরকে 60 পেজ হচ্ছে আমাদের সিলেবাস। বাকিটা আমরা আগামী 2টা সেশনে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেন তার পরবর্তী ক্লাসে আমরা কাস্টমস একটা পড়বো। এই যে আজকে পর্যন্ত যা পড়াশোনা হয়েছে, ম্যানুয়ালটা ধরে সবাই একটু ভালোভাবে পড়াশোনা করবে, রিভিশন দিবেন। কোথাও যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আর এই পড়ার সময় যেটা করতে হবে, এই যে ম্যাটেরিয়ালসটা এটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। আমার যেগুলো হাইলাইট করা থাকলো এর বাইরে যেখানে হাইলাইট করা নাই, আপনারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো এরকম হাইলাইট করে নেবেন। পরীক্ষার সময় হাইলাইট করা জিনিস দেন, তাহলে সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার।